ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, শুরু করি। হ্যাঁ, আচ্ছা শুনেন, আজকে হচ্ছে একদম ইন্ট্রোডাকশন ক্লাস, ঠিক আছে? প্রথম কথা, যে আপনারা কিছু জানেন না, অ্যানাটমি কাকে বলে সেটা জানেন না আপনারা। এটা হচ্ছে প্রথম কথা। ওকে, সো অ্যাজিউম করে নিবেন যে আমরা প্রথম মেডিকেল ঢুকছি, অ্যানাটমি মাত্র শুরু করব, প্রথম ক্লাস হবে, টিচার আসছে এবং তিনি ক্লাস নিচ্ছেন, আপনি কিছু জানেন না। ওকে, আচ্ছা একটু কথা আজকে সমস্যা হবে, আমার হচ্ছে অ্যাপসাস আলসার হয়েছে গালের মধ্যে প্রচুর পরিমাণ। তো ব্যথার জন্য আমি অনেকদিন ক্লাস নিচ্ছি না, সবগুলা আমার প্রায় যত কোর্স আছে সবই অফ করে এখন। তো কথা একটু জড়তা হবে আজকে, কথা বলতে ভাই খুব কষ্ট হচ্ছে। তো কথা যদি না বুঝেন ভাইকে বলিয়েন, ঠিক আছে, যে ভাই বুঝি না এই লাইনটা বা কি বলতে যাচ্ছে। ওকে, আরেকটা কথা, যে আজকে হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস, ঠিক আছে, ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো আজকে আমরা হচ্ছে একদম টার্মিনোলজি গুলো শিখবো, জাস্ট মানে অ্যানাটমিতে যে যে টার্মিনোলজি গুলো আমরা একদম শুনি। ওকে, বেসিক যে টার্মিনোলজি গুলো আমাদেরকে প্রায় শুনতে হয় এবং যেগুলাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে, বিকজ অ্যানাটমি, ঠিক আছে, কিছু জিনিস আমাদেরকে খুব বেশি মেমোরাইজ করতে হয়। যেমন আমি অলওয়েজ বলি যে আপনাকে যদি এখন টিচার বলে, হ্যাঁ, যে একটা মাসেলে ইনসার্শন বলো, একটা মাসেলে অ্যাটাচমেন্ট বলো, একটা লিগামেন্ট কোথায় অ্যাটাচ করতেছে, টেন্ডন কোথায় অ্যাটাচ করতেছে, আমার একটা মাসেলের অরিজিন কোথায়, তো এইটা তো আমাকে মেমোরাইজ আসলে করতে হবে, বিকজ একটা মাসেল আল্লাহ তাআলা কোথায় আমাদেরকে অ্যাটাচ করে দিয়েছেন, সেটা তো আমরা, সেটা তো তার জন্য ফিক্সড করা, তো সেটা আমাকে মেমোরাইজ করতে হচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা সবগুলো মাসেলে অ্যাটাচমেন্ট বা অরিজিন আমাদের প্রয়োজন নাই, বিকজ ছোটখাটো কিছু মাসেল আছে যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় মাসেল না, তেমন খুব বেশি ইউজ আমরা করি না, অবশ্যই প্রয়োজনীয় কিন্তু খুব বেশি ইউজ আমরা করি না, সেই মাসেল গুলাকে নিয়ে আমরা তেমন বদার না। আচ্ছা, কিন্তু কিছু মাসেল আছে যেটা আমরা খুবই বেশি ইউজ করি, বা যে মাসেল গুলার গুরুত্ব আমাদের লাইফে অনেক বেশি, সেই মাসেল গুলার ক্ষেত্রে অরিজিন ইনসার্শন আমাদেরকে মেমোরাইজ করতে হয়। তো ওগুলো আমরা একটু মেমোরাইজ করার ট্রাই করব, অবশ্যই আমরা যতটুকু সম্ভব মেমোরি করার ট্রাই করব, মেমোরাইজ করার জন্য। বাদ বাকি কিছু জিনিস আছে যেগুলাকে আপনাকে আগে একটু বুঝতে হবে, আগে এটার মেইন বিষয়টা বুঝতে হবে। আমরা যদি মেইন ফ্যাক্টরটা না বুঝি, বা আমরা যদি আসলে জিনিসটা না বুঝি যে আসলে এটা কি, বা এটা কোথায় আছে, এটা কেন হচ্ছে, তাহলে আসলে আমরা ওখানে ভিতরে কি হচ্ছে, মাসেল স্ট্রাকচার গুলো কেমন, এটা কি লঙ্গিচুডাল মাসেল নাকি রেডিয়াল মাসেল, এগুলো মেমোরাইজ করা আমার জন্য টাফ হয়ে যাবে। এই জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট আমাদেরকে বুঝতে হলে বা বোঝা জিনিসটা হচ্ছে যে আমি যদি মনে রাখতে চাই লং টাইম করে, বা জিনিসগুলো যদি আমি ইউজ করতে চাই ইজি করে মনে রাখতে চাই, তাহলে সবার প্রথমে একটা জেনারেল কনসেপ্ট বা জেনারেল ওভারভিউ দ্বারা করতে হবে। অর্থাৎ একটা টপিকের মেইন থিমটা বা আসলে টপিকটা জিনিসটা কি, কেন হচ্ছে, মেইন থিমটা আগে আমাকে বুঝতে হবে, তারপর আপনি ডিটেলসে যান, প্রত্যেকটা জিনিসের স্পেসিফিক মেকানিজম বুঝেন, সেটা আলাদা কথা। সেগুলো আমরা আসতে ধীরে, কারণ আমাদের ক্লাসটা একটা দুইটা ক্লাস না, অনেক লম্বা, অনেক অনেক ক্লাস। তো আমরা মাত্র আজকে প্রথম ক্লাসে ঢুকবো, একদম বেসিক কিছু কথাবার্তা নিয়ে কথা বলবো, এবং আমরা কিছু কথাবার্তা নিজেরা বলবো নিজেদের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যেটা, যে আজকের ক্লাসটা যেহেতু ইজি একটা ক্লাস, একদম বেসিক লেভেল একটা ক্লাস, আজকে মেইন ক্লাসের একটা মেইন ইম্পর্টেন্স হচ্ছে যে আপনারা অবশ্যই অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কমেন্ট সেকশনে নিজেরা গল্প না করে
ওকে, নিজেরা কমেন্ট সেকশনে গল্প না করে আপনারা কমেন্ট করবেন যে কোন টপিকটা আপনার কাছে অনেক বেশি টাফ লাগে। আপনার একটা টপিক টাফ লাগতে পারে, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হয় ভাই আমার 1000 টপিক, আমার 1000টা টপিকে সমস্যা আছে, আমার এই সব টপিকে সমস্যা, আপনি সব টপিক লিখবেন। আমার দায়িত্ব হচ্ছে আমি ক্লাসটা শেষ হওয়ার পরে বসবো, বসে আপনাদের যতগুলো টপিক আছে সবগুলা টপিক ভাইয়া নোট ডাউন করবো। তাহলে ওই টপিকগুলো যখন ভাইয়া পড়াবো তখন স্পেসিফিক্যালি ওগুলা ভালোভাবে বোঝানোর ট্রাই করবো। বিকজ সব অনেক টপিকে আমি সব পড়াবো, এখন আমি তো জানি না কার কোথায় বেশি সমস্যা, বা আমরা এখন ওয়ান টু ওয়ান ইন্ডিভিজুয়ালি আমি আলোচনা করতে পারতেছি না, এটা আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না। এই জন্য যেহেতু আমরা অনেক মানুষ এখানে, হ্যাঁ, সো আমি এখন লাইভে ক্লাস নিচ্ছি বিকজ আমাদের আমার মিটে ক্লাস নিলে 300 জন ক্লাস করতে পারে, ঠিক আছে, আর 250 জন ক্লাস করতে পারে, আর জুমে ক্লাস নিলে আমার 100 জন ক্লাস করতে পারে। সো আমার পক্ষে তো আর 100 জনকে আমি ধরেন লিঙ্কে দিলাম, বাকি বাকি তাহলে আমার 1400 জন স্টুডেন্ট কিন্তু জয়েন করতে পারলো না, তাহলে আলটিমেটলি কিন্তু ওরা স্বাভাবিক মন খারাপ করবে। তো আমার দরকার নাই কারো মন খারাপ করা, যারা পেইড তাদেরকে আমি দিই নাই, বিকজ যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আমি ক্লাস শুরু করবো, একটু পরে শুরু করে সবাই আসো। যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে যখন আমি লিঙ্ক দিব দেখা যাবে যে তারা একটু পরপর জয়েন করবে, বিকজ টাইম তারা মেনটেন করবে না, এবং একটু পরপর জয়েন করবে, দেখা যাবে যে পুরো ক্লাস জুড়ে তারা জয়েন করতেছে। তো এটা আমার জন্য অনেক প্রবলেমেটিক, আমার বসে সে ওদের জন্য সব প্রত্যেকে আলাদা করে মানে জয়েন করানো বহু টাফ বিষয়। এই জন্য আমি কাউকে লিঙ্ক দিই নাই, ঠিক আছে, যারা পেই তাদেরকে দিই নাই। আচ্ছা, নট হিস্টোলজি, হিস্টোলজি এমব্রায়োলজি কোন টপিক লিখবেন না, বিকজ আমি অ্যানাটমি, জেনারেল অ্যানাটমি পড়াচ্ছি আজকে। সো আমাদের হিস্টোলজি এমব্রায়োলজি টপিক আসবে না, আমি আগে বলেছি এটা আমি এখানে পড়াবো না। সো হিস্টোলজি এমব্রায়োলজি টপিক আপনাদের বলার দরকার নেই, আমি ভালো জানি যে কোথায় কি প্রবলেম আছে, আমার নিজের সম্পূর্ণ লেকচার নোটও আসছে এগুলো নিয়ে, ওগুলো আমি যদি পড়াই তাহলে পড়াবো, না পড়াই তো নাই। আচ্ছা, শুধুমাত্র অ্যানাটমি, তাহলে অ্যানাটমি কি কি নিয়ে আপনারা কমেন্ট করবেন, আমি আগে বলতেছি, ক্লাসটা শুরু করার আগে বলে দিচ্ছি বারবার, নিজেরা কমেন্টে গল্প করবেন না প্রথম ওয়ার্ড। ওকে, কমেন্ট সেকশনে গল্প করার কোনো প্রয়োজন নাই। 1.5টা থেকে 2টা ঘন্টা ক্লাস করবেন, আমি 1.5 ঘন্টা ক্লাস নিতে পারি, 2 ঘন্টা ক্লাস নিতে পারি, আমি 3 ঘন্টা ক্লাস নিতে পারি। যার ইন্টারেস্ট আছে সে ক্লাসটা করবে, যার মনে হচ্ছে ভাই আমার এতক্ষণ ক্লাস করার ইন্টারেস্ট নেই, সে পরবর্তীতে যখন 8 ঘন্টা থাকবে সে রেকর্ড দেখে নেবেন, তার ব্যাপার। ওকে, আর 2 নম্বর হচ্ছে যে কিন্তু ক্লাসগুলো যে করবে সে লাভবান হবে, বিকজ আপনি কোশ্চেন করলে আমি আপনাকে কোশ্চেন আনসার দিব, ঠিক আছে। সো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সবাই কমেন্ট সেকশনে প্রত্যেকটা, আবার হার কি কোনো প্রবলেম হলো, হার্টে কোথায় প্রবলেম, কোন বিষয়টা প্রবলেম, কোন স্পেসিফিক জিনিসটা বুঝেন না সেটা আমাকে পড়ে, তাহলে আমি স্পেসিফিক্যালি বুঝতে পারবো। হ্যাঁ, আমি তো হার্ট সবকিছু পড়াবো, আমি প্রত্যেকটা জিনিস পড়াবো আপনাদের। ওকে, হার্টের একদম অ্যানাটমিক্যাল স্ট্রাকচার থেকে শুরু করে, হ্যাঁ, জেনারেল ওভারভিউ, দেখতে কেমন থেকে শুরু করে ব্লাড সার্কুলেশন, নার্ভ সার্কুলেশন, কেন প্যারাসিম্পেথেটিক, কেন সিম্পেথেটিক, কিভাবে কাজ করে, ইচ এন্ড এভরিথিং পড়াবো। ওকে, আমার ফ্রি ক্লাস মানে এমন না যে আমি ফ্রি কোর্স পড়াচ্ছি মানে কোনোভাবে পড়াবো না, বিকজ আমার নিজের জন্যই পড়াই। ওকে, সবার প্রথমে আমি নিজে শিখি, কারণ আমার 7 বছর পরীক্ষা আছে, যেহেতু আমি আমার সিএস দিব, দুটো ইচ্ছা আছে। তো আমার নিজের জন্যই পড়তেছি, আমি সব পড়াবো। আপনারা টপিক লিখবেন, টপিক টপিক বুঝেন, টপিক মানে হচ্ছে নট অ্যানাটমি ভাইয়া, নিউরোলজি কোনো টপিক না, সাবজেক্ট। আপনি লিখে দিবেন যে হ্যাঁ আমি নিউরোর এই টপিকটা বুঝি না, আমি নিউরোলজির ধরেন কি বলে কি বলতাম, ধরেন সেরেবেলাম আমি বুঝি না, বা সেরেবেলামের ফাংশন বুঝি না, ঠিক আছে, আমি গেট বুঝি না, এই ধরনের কোশ্চেন গুলো করবেন, তাহলে আমি ওগুলা একদম স্পেসিফিক্যালি পয়েন্ট আউট করে ওগুলা ভাইয়া বুঝে দিব। ওকে, আচ্ছা, সো আশা করি কোনো সমস্যার কথা নাই। সো আমরা প্রথম 6টা ক্লাস আমি বলে দিচ্ছি, এরপর থেকে আর কেউ কোশ্চেন করবেন না, আপনারা অদ্ভুত অদ্ভুত কোশ্চেন করেন, সব তো বলাই ছিল, আজকে ক্লাস হবে বিকাল 8 সন্ধ্যা 8টায়, রাত 8টায় বলা ছিল না, কত আগে বলে দিচ্ছি ভাইয়া। তো আমি যখন ক্লাস টাইম দিব ওই টাইমে ক্লাস হবে, আমাকে কোশ্চেন করার দরকার নেই প্রথম ওয়ার্ডটা। ভাইকে কোশ্চেন করার দরকার নেই ক্লাস হবে কিনা, যদি ক্লাস বলে দিই 8টায় 8টায় হবে, 9টায় বলে 9টায় হবে। আর যদি ক্লাস না হয় আমি আগে থেকে জানিয়ে দিব যে ক্লাস হবে না, মিনিমাম 3 দিন বা 2 দিন আগে জানিয়ে দিব যে ক্লাস হবে না বা ক্লাসের টাইমটা চেঞ্জ হয়েছে। ওকে, ডেইলি ক্লাস হবে না, ডেইলি ক্লাস নেওয়া পর ভাইয়া পক্ষে পসিবল না, সপ্তাহে 2টা বা 1টা ক্লাস হবে। ওকে, সপ্তাহে 2টা ক্লাস মিনিমাম হবে আশা করি, বিকজ মান্থলি আমি 8 থেকে 10টা ক্লাস নেওয়া ট্রাই করবো, ঠিক আছে, যাতে করে আমার 70টা ক্লাস কমপ্লিট হয়। আচ্ছা, তো আমি আবার বলতেছি আপনাদেরকে আমি টার্মিনোলজি শিখাবো, টার্মিনোলজির মধ্যে আমাদের অনেক কিছু, টার্মিনোলজি ছাড়া অ্যানাটমি পড়া যাবে না। তো টার্মিনোলজি মানে শুধুমাত্র টার্মিনোলজি পড়াবো না, টার্মিনোলজি বেসিক, অর্থাৎ প্রত্যেকটা মাসেল জয়েন্টের ফাংশন, মুভমেন্ট, ইচ এন্ড এভরিথিং পড়াবো, ব্লাড সার্কুলেশন, ব্লাডের নার্ভ সার্কুলেশন। প্রথম 6টা ক্লাস হবে আপনাদের শুধুমাত্র বেসিক অ্যানাটমি নিয়ে। ওকে, পরবর্তী 10টা ক্লাস হবে আপনাদের থোরাক্স নিয়ে, হ্যাঁ, 20টা ক্লাস হবে অ্যাবডোমেন নিয়ে। ওকে, সুপিরিয়র ইনফিরিয়র এক্সট্রিমিটি নিয়ে হবে 10টা, বাকি 12টা ক্লাস, পেলভিস নিয়ে হবে 6টা ক্লাস, আর 20টা ক্লাস হবে নিউরো অ্যানাটমি নিয়ে। ওকে, টোটাল এইটা আমি ভাগ করছি, বা আমি
লিস্ট করছি, কিন্তু আমি আপনাদের লিস্টে দিচ্ছি না, আপনাদের দরকার নাই লিস্ট, আমি আমার জন্য তো লিস্ট করে নিছি যে কোন টপিক আমি কি পড়াবো। আচ্ছা, 2 নম্বর ইস্যু হচ্ছে পিডিএফ খুঁজবেন না, বলে দিছি ভাই এগুলা। সো পিডিএফ খুঁজবেন না, যারা দরকার সে নোট করে নিন, আজকের ক্লাসে পিডিএফটা দিয়ে দিব। ওকে, যেটা দিব আমি সেটা দিব, আপনাকে খোঁজা লাগবে না ভাই, আজকে পিডিএফটা দিব বিকজ এটা আপনারা লিখতে পারবেন না আজকে, কারণ অনেক ছবি, সব ছবি, তো ছবি আপনাদের পক্ষে লেখা সম্ভব না। ওকে, আপনারা তাহলে কমেন্ট সেকশনে গল্প করবেন না অবশ্যই, 2 আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? ওকে, শুরু করি। বেজ অফ দিসকাল পড়াবো ভাইয়া, একটা বনসি পড়াবো বেজ অফ দিসকাল, আমি জানি সমস্যা আপনাদের। সো আজকে হচ্ছে আমাদের বেসিক টার্মিনোলজি। ওকে, তো আমরা শুরু করি টার্মিনোলজি। ওকে, না বুঝলে ব্যাকে কোশ্চেন করবেন, এখন না, লাস্ট ক্লাসে এসে। সো আমরা স্টার্ট করতে পারি বিসমিল্লাহ বলে। অ্যানাটমি না, ওকে। এক্সিলারি লিফ নোড ব্রাকিয়াল প্লেক্সাস অবশ্যই পড়াবো ইনশাআল্লাহ। লাইভ কি সেভ থাকবে নাকি সেভ থাকবে না, আগের পোস্টটা পড়েন, সব লেখা আছে। অ্যাজাগাস হেমিজাগাস মিন, ওকে, অবশ্যই খুবই ভালো টপিক, এগুলা মজার টপিক। আপনারা কমেন্ট করতে থাকেন, আমি আপনার যদি 100 টপিক সমস্যা থাকে 100টা টপিকই কমেন্ট করবেন, বারবার বলতেছি, আমি নোট ডাউন করবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সবাই কি দেখতেছেন? ঠিক আছে। ওকে, সো দেখেন, খেয়াল করে দেখেন, দিস ইজ দ্য ডিরেকশনাল টার্মস। এটা কি বোঝায় দেখেন, আগে বলেছি আমাদের কিছু টার্ম আছে বডির, আমাদের বডির কিছু ডিরেকশন আছে। যখন আমি একটা বডির দিকে তাকাবো, একটা মানুষের দিকে তাকাবো, তখন ওই মানুষটার বডির কোন স্ট্রাকচারটা কোন দিকে, ওকে, সেটা কি সামনের দিকে, সেটা কি পিছনের দিকে, বা আমি যখন কোন একটা, যেমন আমাদের প্রথম দিকে আমরা যখন একদম অ্যানাটমিতে যাই, সবার প্রথমে কিন্তু থোরাক্স শুরু হয়, এবং থোরাক্স পড়ার পরে আমরা কি করি, আমরা কিন্তু কিছু জিনিস হয়, সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন, এই ওয়ার্ডটা শুরু করি, ঠিক না? যখন আপনাকে হার্ট স্যার বলে হার্টটা নাও, আপনি হাতটা নেন, নিয়ে বলে যে ঠিক আছে অ্যানাটমিক্যাল পজিশনটা বলো, তখন আপনি কি করেন, হাতটাকে বাম দিকে ধরেন, একটু কাত করে ধরেন, হ্যাঁ, একটু ফরওয়ার্ডই ধরেন, কেন ধরেন? বিকজ আপনি এটাই বোঝাতে চান যে হার্টটা আমার বডির বাম পাশে অবস্থিত, এবং হার্টটা শুধুমাত্র বডির বাম পাশেই অবস্থিত না, হার্টটা বডির বাম পাশে এরকম বাঁকা করে অবস্থিত। এটা আপনি স্যারকে দেখান এবং মুখে বলার ট্রাই করেন যে স্যার আমার হার্টটা দিস ইজ দ্য হার্ট উইথ গ্রেট ভেসেলস, হ্যাঁ, কি লেফট সাইড অফ দ্য বডি, তারপর কি অ্যান্টেরিয়র পোরশন কি থাকে, অ্যান্টেরিয়রলি ফরওয়ার্ড এন্ড কি ডাউনওয়ার্ডস, এরকম কিছু কথাবার্তা উল্লেখ করেন। তো এটা কি, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন, তার অর্থ হচ্ছে আপনার বডিটাকে আমি যদি একটা স্পেসিফিক পজিশনে রাখি, ওই পজিশনে আপনার হার্টটা ঠিক কোন অবস্থায় আছে, ঠিক কোন দিকে ডিরেক্টেড হয়ে আছে, ঠিক কোন ভাবে বাঁকা চাকা হয়ে আছে, সেটাকে প্রকাশ করাকেই আমরা বলি অ্যানাটমিক্যাল পজিশন। এখন বিষয় হচ্ছে, আপনি যদি শুয়ে থাকেন, তাহলে আপনি হার্টের যে অ্যানাটমিক্যাল পজিশন বলেছেন সেটা কি ঠিক? কোশ্চেন হচ্ছে, আনসার হচ্ছে না, ঠিক না। তার অর্থ হচ্ছে আমরা যখন মুভমেন্ট করি, অর্থাৎ আমি যখন শুই বা আমি যখন বসি অথবা আমি যখন দাঁড়াবো, আমার এই মুভমেন্টের সঙ্গে সঙ্গে বা আমার বডির পজিশনের সঙ্গে সঙ্গে কি হবে, আমার হার্টের পজিশনও চেঞ্জ হয়ে যাবে। শুধু হার্ট না, আমার বডির প্রত্যেকটা স্ট্রাকচারের পজিশন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কেন? বিকজ আমি যখন শুয়ে থাকবো তখন কি হবে, তখন আমার হোল বডির ওয়েটটা ব্যাকের উপর পড়বে, পিঠের উপর পড়বে, এবং এই কারণে আমার হার্টটা কি হবে, ক্রাশড হয়ে যাবে, মানে চেপে যাবে। তাহলে আমি যখন দাঁড়াবো আবার কি হবে, আমার হোল বডির ওয়েটটা তখন পায়ের উপর পড়বে, তখন আমার হার্টের ওয়েটটাও কিন্তু কি লংগিটিউডাল, মানে নিচের দিকে চলে যাবে, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে যে আমি যখন আমার বডির মুভমেন্ট চেঞ্জ করব, আমি যখন আমার বডির পজিশন চেঞ্জ করব, তখন আলটিমেটলি আমার বডিতে যতগুলো অর্গান আছে সবগুলো অর্গানের পজিশন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি যদি একটা স্পেসিফিক পজিশনে নিয়ে আসতে চাই, বা আমি যদি হার্টের একটা
আইডিয়াল পজিশনকে ইন্ডিকেট করতে চাই, অথবা আমি কিডনির একটা আইডিয়াল পজিশন যদি ইন্ডিকেট করতে চাই, তাহলে কি করতে হবে? আমার বডিটাকে একটা স্পেসিফিক পজিশনে এসে ফিক্স করতে হবে। তাহলে বডির স্পেসিফিক সেই পজিশনটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্য বডি। অর্থাৎ ওইটা হচ্ছে বডির একদম পারফেক্ট একটা পজিশন, যে পজিশনে আমরা অন্যান্য যতগুলো অর্গান আছে সবগুলো অর্গানকে ডেসক্রাইব করি, ব্যাখ্যা করি। সেই পজিশনটাকে বলি আমরা কি? বডির অ্যানাটমিক্যাল পজিশন। আর অ্যানাটমিক্যাল পজিশনের ক্ষেত্রে আমরা কিছু টার্মে আলোচনা করি। বিকজ আমি সিম্পল একটা এক্সাম্পল দিই, যে আমি যদি বলি আমার চোখটা আমার নাকের কোথায় অবস্থিত, তাহলে আপনি সিম্পলি কি বলবেন? যে ভাইয়া আপনার চোখটা আপনার নাকের সাইডে অবস্থিত। এটা আমরা একদম সহজ ভাষায় বলবো। তো এখন যেহেতু অ্যানাটমিস্টরা সহজ মানুষ না, তারাও জটিল, তো তারা সহজ বাংলায় কথা বলতে পছন্দ করে না, তারা সহজ ইংলিশ টার্ম ইউজ করে না, তারা একটু ডিফারেন্ট টার্ম ইউজ করতে পছন্দ করে। তাহলে ওরা বলবে না সাইড, ওরা বলবে ল্যাটারাল টু দ্য নোজ, ঠিক না? আবার আমি যদি বলি আমার নাকটা চোখের কোথায় অবস্থিত, তাহলে আপনি কি বলবেন? যে ভাইয়া আপনার নাকটা হচ্ছে চোখের ভিতরের দিকে অবস্থিত। ওকে, তাহলে ওরা বলবেন না মিডিয়াল টু দা কি আই। তাহলে এই যে আমার পজিশন গুলা, এই যে আমার নামটা বা স্পেসিফিক কিছু টার্ম, এই টার্ম গুলোকে আমরা বলি ডিরেকশনাল টার্মস অফ দ্য বডি, ঠিক আছে? এবং আমার বডিতে কিছু প্লেন আছে। কেন ভাই প্লেন কি দরকার? বিকজ আমরা সবাই থ্রি ডিরেকশনাল বা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার, ঠিক না? আমরা সবাই জানি যে আমাদের তিনটা মাত্রা আছে বা তিনটা ডিরেকশন আছে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে জেড অক্ষ। তো কিছু পদার্থ আছে যারা ওয়ান মাত্রা বিশিষ্ট, মানে যাদের শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ উচ্চতা নেই। আবার কিছু আছে যাদের দৈর্ঘ্য প্রস্থ দুটোই আছে। আবার কিছু পজিশন আছে যাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই আছে, ঠিক না? তো তাদেরকে আমরা বলি থ্রি ডাইমেনশনাল, তিন মাত্রিক পদার্থ। ঠিক একইভাবে একটা মানুষও কিন্তু থ্রি ডাইমেনশনাল। তার অর্থ একটা মানুষের দৈর্ঘ্য আছে, একটা মানুষের প্রস্থ আছে, আবার একটা মানুষের উচ্চতা আছে। এখন উচ্চতা তো বলা যাচ্ছে না, আমরা বলবো কি ইট ইজ আ ডেপথ। ওকে, তাহলে ঠিক একইভাবে একটা মানুষকে ব্যাখ্যা করার সময় বা একটা মানুষের বডিতে কোন অর্গান কোথায় আছে সেটাকে ব্যাখ্যা করার সময় কিছু প্লেন বা কিছু কি করতে হয়? ডাইমেনশন অঙ্কন করতে হয়। এই ডাইমেনশন গুলোকে আমরা বলি বডির প্লেন। ক্লিয়ার? ওকে, আস্তে আস্তে বুঝেন। আবার বলতেছি সিম্পল একটা ক্লাস, বুতু বুতু একটা ক্লাস, মানে একদম বাবু বাবু একটা ক্লাস, কিন্তু ক্লাসটার ইম্পর্টেন্স পুরো অ্যানাটমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স একটা ক্লাস, এর থেকে ইম্পর্টেন্স বেশি ক্লাস কোনো নাই। ওকে, তো আমি আগে বলেছি আমরা একদম বেসিক থেকে শুরু করব, এবং যেদিন আমাদের 17 ক্লাস হবে ইনশাল্লাহ, সেদিন আপনারা নিউরো অ্যানাটমির লাস্ট ক্লাস করবেন, এবং সেদিন আপনারা ইনশাল্লাহ অ্যানাটমির হোল বেসিক নিয়েই শেষ করবেন। ওকে, এটা ভাইয়ের পক্ষ থেকে, যদি ভাই বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে টপিক দিয়ে 17টা ক্লাস করা, তাহলে ভাই ইনশাল্লাহ কমপ্লিট করে দিব আপনাদেরকে। আচ্ছা, টেনশন করার কিছু নেই, বাট আপনাদেরকে ক্লাসগুলো করতে হবে। ওকে, আপনি ক্লাস করবেন না, মিস করে ফেলবেন, তখন বলবেন ভাই বুঝি নাই, তাহলে হবে না, এটা আপনার সম্পূর্ণ ফল্ট। এই ফল্ট আমি দায়ভার নিব না। যে 70 ক্লাস করবে এবং করার পর যদি সে বলে ভাই আমি বুঝি নাই, তাহলে তার ফল্ট আমি নিব, ঠিক আছে? ভাই বলতেছি ভাই, যাই হোক, তাহলে আমরা কি বলতেছি? দিস ইজ দা ডিরেকশনাল টার্মস। ওকে, তাহলে আমরা ক্লিয়ার কি এটা হচ্ছে ডিরেকশনাল আমাদের টার্মস। ক্লিয়ার? তাহলে আমরা ডিরেকশনাল টার্মস বলতে কি বোঝাচ্ছি? কিছু হচ্ছে আমাদের বডির যে পজিশন গুলো আছে, এই পজিশন গুলোর কথা। ওকে, তাহলে এই পজিশনের মধ্যে বা বডির কোন অর্গান কোন পজিশন আছে সেটা। আর এখানে যে এই দেখেন প্লেন যে ওয়ার্ডটা আমরা উচ্চারণ করতেছি, এটা কি? তাহলে প্লেন জিনিসটা কি? প্লেন জিনিসটা হচ্ছে আমাদের কি কিছু ডাইমেনশন। তাহলে আমরা কোন ডাইমেনশনে আছি, আমাদের বডির কোন স্ট্রাকচার কোন ডাইমেনশনে আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ডাইমেনশন মানে কি? কয়েকটা অক্ষ, তিনটা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর হচ্ছে জেড অক্ষ। মনে থাকবে? আশা করি মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই আমাদের। তাহলে নেক্সট টপিকটা কি আমাদের? আমাদের নেক্সট টপিকটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। তাহলে ভাই বলেছি আগে যে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন নিয়ে কথা বলতে হবে, ঠিক না? তাহলে এই অ্যানাটমিক্যাল পজিশন কি? দেখেন একটা মহিলাকে দেখা যাচ্ছে, ঠিক না? একটা মহিলাকে আমরা দেখতে পারতেছি, একটা মহিলা দাঁড়ায় আছে। তো দেখেন সে কিভাবে দাঁড়ায় আছে, একটু ভালোভাবে খেয়াল করে দেখেন। দেখেন তার দাঁড়ানোর পজিশনটা কিন্তু স্বাভাবিক মানুষের পজিশনের মতো না, একটু ডিফারেন্ট, ঠিক না? দেখেন তার পজিশনটা কি, তার পজিশনটা কিন্তু স্বাভাবিক মানুষ কিন্তু কখনো এইভাবে দাঁড়িয়ে থাকে না। তো তার পজিশনের দিকে দেখি সে কিভাবে আছে, সে দাঁড়ায় আছে, এই মহিলাটা দাঁড়ায় আছে। ওকে, এবং এই মহিলাটার দুইটা হাত দুই পাশে এবং দুইটা হাতই সামনের দিকে ডিরেকশন করা, এবং মহিলাটার পা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে আছে। ওকে, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে আছে, এবং খেয়াল করে দেখেন মহিলার এই যে পায়ের টো গুলা বা মহিলার পায়ের যে আঙ্গুলগুলো আছে তারাও কি ফরওয়ার্ডলি ডিসপ্লেস করা। এটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্য বডি। ওকে, দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্য বডি। এখন এই অ্যানাটমিক্যাল পজিশনে খেয়াল করে এই কথাগুলো আমাকে মাথায় রাখতে হবে।
তাহলে পেশেন্টটা কি থাকবে, মহিলাটা বা মানুষটা কিভাবে থাকবে, স্ট্যান্ডিং আপরাইট, মানে সে সরাসরি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। আর্মস টু দা সাইড, অর্থাৎ তার হাতগুলা দুই পাশে থাকবে। ওকে, এবং দেখেন পামস ফেসিং ফরওয়ার্ড, হাতের যে পাম গুলো আছে সেটা অবশ্যই ফরওয়ার্ড, সামনের দিকে ডিরেকশন থাকবে। ঠিক আছে, তার হাতের পাম গুলো অলওয়েজ সামনের দিকে ডিরেক্টেড থাকবে। টোস পয়েন্টিং ফরওয়ার্ড, এই যে টো গুলা সামনের দিকে পড়া, এবং হেড ইজ ফেসিং ফরওয়ার্ড, এবং তার হেডটাও সামনের দিকে ফরওয়ার্ড করা। এখন খেয়াল করে দেখেন, এটাকে আমি 3 ডাইরেকশন বলছিলাম না, এই 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, দেখেন 3 ডাইমেনশনাল স্ট্রাকচার কিভাবে, দেখেন আমি তাকে 3টা অক্ষে ভাগ করছি। একটা হচ্ছে দেখেন তাকে আমি মাঝখান বরাবর কাটছি, একটা হচ্ছে তাকে সামনে পিছে করে কাটছি, আর একটা হচ্ছে তাকে একদম মাঝখান বরাবর স্লাইস করে ফেলছি। এইটা হচ্ছে 3টা ডিরেকশন মানুষের, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। আমি পরে বোঝাচ্ছি না, সমস্যা নেই। তো আমাদের সবার প্রথমে জানতে হবে অ্যানাটমিক্যাল পজিশন অফ দা বডি। ওকে, তাহলে আমি যদি অ্যানাটমিক্যাল পজিশন বুঝে যাই তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। এখন আমরা শুরু করতে পারি আমাদের পরবর্তী টপিকটা, অর্থাৎ আমাদের দিস ওয়ান। আচ্ছা, আমাদের প্রায় 18টা টার্ম আছে টোটাল, আমাদের বডির জন্য 18টা টার্ম আছে, আমাদের 18টা টার্ম বুঝতে হবে। সবার প্রথমে আমরা ধীরে ধীরে একটা একটা করে প্রত্যেকটা টার্ম বুঝবো, ঠিক আছে? তো প্রথম যে টার্মটা সেটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র, ওকে, আমরা প্রায় বলি যে এটা আমাদের অ্যান্টেরিয়রলি আছে, এটা আমাদের পোস্টেরিয়রলি আছে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি, এই যে পায়ের কথাই বলি, দেখেন আমি যদি বলি এই টো এর অবস্থান কোথায়, তাহলে সিম্পল বলবো টো হচ্ছে আমার হিলের অ্যান্টেরিয়রলি। ওকে, আবার আমি যদি আমার অ্যাবডোমেনটাকে কেটে ফেলতে পারতাম, অর্থাৎ আমি যদি তার অ্যাবডোমেনের স্লাইস বা এই স্কিনটাকে স্লাইস করতে পারতাম বা ভিতরে ঢুকতে পারতাম, তাহলে আমি দেখতাম ভিতরে কিছু স্ট্রাকচার আছে, কিছু অর্গান, কিছু ফাসা আছে। এই অর্গানগুলোর মধ্যে দেখবো কেউ কারোর সামনে, কেউ কারোর পিছনে, ঠিক না? যেমন আমি যখন দুইটা কি বলে কিডনির কথা বলি, আমরা দেখবো যে রাইট কিডনিটা লেফট কিডনি থেকে কি একটু কোথায় অবস্থান করে, উপরের দিকে অবস্থান করে। লেফট কিডনি, সরি, রাইট কিডনিটা লেফট কিডনি থেকে একটু নিচের দিকে অবস্থান করে। কেন রাইট কিডনি নিচের দিকে অবস্থান করে? বিকজ আমাদের রাইট কিডনির উপরে কি থাকে, আমাদের লিভার থাকে। তো লিভারের চাপে রাইট কিডনিটা নিচের দিকে চলে আসে, ঠিক না? আবার আমরা দেখি, যখন আমি দেখবো তখন দেখবো যে আমাদের দুইটা কিডনির মধ্যে আমাদের রাইট কিডনি একটু সামনের দিকে অবস্থান করে, লেফট কিডনিটা একটু পিছনের দিকে অবস্থান করে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে কে সামনে কে পিছনে। তো এই সামনে পিছনে ওয়ার্ডটাকে উচ্চারণ করার জন্য আমরা দুইটা টার্ম উচ্চারণ করি, একটাকে বলি অ্যান্টেরিয়র, ওকে, আর এটাকে বলি পোস্টেরিয়র। তাহলে আমার টোসটা কি, টোসটা হচ্ছে হিলের অ্যান্টেরিয়রলি অবস্থান করতেছে, আর আমার কি হিল টোয়ের পোস্টেরিয়রলি অবস্থান করে, ঠিক আছে? তাহলে আমার এই যে আমার বডি সারফেসটা, আমি যে অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াই, আমার অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়ালে, আমি যদি অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াই, তাহলে দেখেন, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়রলি অবস্থান করতেছে, আর এটা হচ্ছে আমার পোস্টেরিয়রলি অবস্থান করতেছে। আচ্ছা, এগুলা কেন ইম্পর্টেন্ট? যখন আমরা ডিটেইলসে পড়বো, স্পেশালি নিউরো অ্যানাটমি পড়বো, তখন এটা আমাদের গ্রেট ইম্পর্টেন্স দিবে। ওকে, আপাতত আমাদের জন্য ইম্পর্টেন্ট না, তবু আমরা একটু জেনে নিলাম, একদম যেহেতু আমরা আগে বলেছি আমরা একদম বেসিক থেকে শুরু করতেছি, আমি ধরে নিচ্ছি একটু জানেন না কিছু। ওকে, এরপর আসেন, যে দুইটা ওয়ার্ড মেডিকেলে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, সেটা হচ্ছে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ডরসাল, আর একটা হচ্ছে ভেন্ট্রাল। এই দুইটা ওয়ার্ড মেডিকেলে গ্রেট ইম্পর্টেন্স রাখে। ভাইয়া কেন এই দুইটা ওয়ার্ড কেন গ্রেট ইম্পর্টেন্স রাখে? বিকজ আমাদের বডিতে আমরা যখন কোনো কিছুকে ডিসক্রাইব করতে চাই, তখন সে কি সামনের দিকে, মানে আমার বডি অ্যান্টেরিয়রলি অবস্থান করতেছে নাকি সে বডির পিছন দিকে অবস্থান করতেছে, এগুলো আমাকে খুব ভালোভাবে ডিসক্রাইব করে নিতে হয়। হ্যাঁ, কারণ একটা পেশেন্ট আপনার কাছে আসছে, হ্যাঁ, তার তোমার ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচার মানে হচ্ছে তার হাতে ধরেন কোন একটা জয়েন্ট লুজ হয়ে গেছে, অথবা তার জয়েন্ট ডিসলোকেশন হয়ে গেছে, অথবা তার ফ্র্যাকচার হয়েছে, অর্থাৎ ধরেন এটা ছিল তার বোনস, ধরেন বোনসটার মাঝখানে ফেটে গেছে। এখন দেখা যায় যখন একটা বোনস ফেটে যায় বা মাঝখান বরাবর আলাদা হয়ে যায়, তাহলে এটা চিন্তা করে দেখেন, যখন একটা বোনস ভেঙে যাবে বা আলাদা হয়ে যাবে, তখন কি তারা কি একটা নির্দিষ্ট পজিশনে রয়ে যেতে পারবে? কখনো পারবে না। আমাদের বডির বিভিন্ন ফোর্স বা বিভিন্ন মাসেল স্ট্রাকচারের জন্য কি হবে, একজন আরেকজনের সামনে পিছিয়ে চলে যাবে। তাহলে এমন হতে পারে যে ধরো এটা হচ্ছে আমার একটা একটা বোনসের পার্ট, ফার্স্ট পার্ট, আর আরেকটা পার্ট কি হয়ে গেছে, ল্যাটারালি চলে গেছে, ঠিক না? তাহলে আমরা কিন্তু ডিসক্রাইব করতে হবে যে হ্যাঁ, আমার এই যে ফ্র্যাকচার সাইডটা আছে বা আমার যে বোনসটা ডিসলোকেটেড হয়ে গেছে, সেটা কোন দিকে গেছে? সেটা কি আমার নর্মাল সাইডের দিকে আছে, নাকি সেটা আমার ল্যাটারালি ডিসপ্লেস করছে, নাকি সেটা আমার মিডিয়ালি ডিসপ্লেস করছে, নাকি সেটা আমার ডরসালি ডিসপ্লেস করছে, নাকি সেটা আমার ভেন্ট্রালি ডিসপ্লেস করছে? তাহলে এগুলা আমাকে উচ্চারণ করতে হয় কখন? যখন আমি কোন একটা বোনসের ফ্র্যাকচার নিয়ে কথা বলি, অথবা আমি যখন ডিসলোকেশন নিয়ে কথা বলবো, অর্থাৎ কোন একটা জয়েন্ট যখন খুলে যাবে, তখন কি হয় যে আমার জয়েন্টটা, যে বোনসটা আছে, একটা বোনস কি সামনের দিকে চলে যায়, একটা বোনস পিছন দিকে চলে যায়। যেমন আমি সিম্পল একটা এক্সাম্পল করি, ধরেন এটা হচ্ছে আমাদের একটা ক্লাভিকল। এখন আমি ক্লাভিকলে মাঝখান বরাবর একটা বাড়ি দিলাম, তাহলে কি হলো, ক্লাভিকলটা ফেটে গেল।
এখন ক্লাভিকল যখন ফেটে যাবে সে কিন্তু তার আগের পজিশনে কখনোই থাকবে না, অবশ্যই তার পজিশন কি হয়ে যাবে, চেঞ্জ হবে। এখন কথা হচ্ছে সে পজিশন চেঞ্জ হলে কি হবে, তো আমরা জানি আমাদের ক্লাভিকলের দুইটা পয়েন্ট আছে বা দুইটা এন্ড আছে, একটা হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ড আর একটা কি আমাদের অ্যাক্টোমিয়াল এন্ড, বা একটা হচ্ছে আমাদের এখানে কি বলে এটাকে, যেটা আমাদের কার সঙ্গে লেগে থাকে, আমাদের স্টারনামের ম্যানোব্রিয়ামের সঙ্গে লেগে থাকে, ঠিক না, ম্যানোব্রিয়াল এন্ড। তাহলে একটা হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ড, একটা হচ্ছে ম্যানোব্রিয়াল এন্ড। ধরেন কথার কথা অ্যাক্রোমিয়াল এন্ডটা ফিক্সড হয়ে গেল, কিন্তু ম্যানোব্রিয়াম এন্ডটা কি হয়ে গেল, ডিসপ্লেস করলো। এখন সে কিভাবে ডিসপ্লেস করতে পারে, চারভাবে ডিসপ্লেস করতে পারে। সে হয় এই যে আমার অ্যাক্রোমিয়াল এন্ডটা আছে তার থেকে সামনে যেতে পারে, অথবা পিছনে যেতে পারে, অথবা উপরে যেতে পারে, অথবা নিচে যেতে পারে। তাহলে আমি যদি বলি যে সে সামনে গেছে, তাহলে আমি কি বলবো, অ্যান্টেরিয়র ডিসলোকেশন বা অ্যান্টেরিয়র ডিসপ্লেসমেন্ট। যদি পিছনের দিকে যায় কি বলবো, পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট। যদি উপরের দিকে যায় তাহলে বলবো ডরসাল ডিসপ্লেসমেন্ট, আর যদি নিচের দিকে যায় তাহলে বলবো ভেন্ট্রাল ডিসপ্লেসমেন্ট। তাহলে এই ওয়ার্ডগুলো আমাকে উচ্চারণ করতে হয়। শুধু এখানে না, আমি যখন স্কিন নিয়ে কথা বলবো, হ্যাঁ, আমি যখন ব্রেন নিয়ে কথা বলবো, তখন আমাকে ডরসাল সাইড, আমাকে ভেন্ট্রাল সাইড এগুলো উচ্চারণ করতে হয়। তাহলে আমাকে বুঝতে হবে যে ডরসাল জিনিসটা কি, ভেন্ট্রাল জিনিসটা কি, এটা বোঝা ছাড়া হবে না। আচ্ছা, তাহলে এখন সিম্পলি আমি যদি চিন্তা করে দেখি, দেখেন আমার কি বলা আছে যে ডরসাল ওয়ার্ড বলেন, ভেন্ট্রাল বলেন, এগুলো সবই ল্যাটিন ওয়ার্ড। ল্যাটিন ওয়ার্ডটা কোথা থেকে আসছে, ভেন্ট্রালিস থেকে আসছে। ওকে, এবং এই ভেন্ট্রালিস যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা মূলত আসছে কোথেকে, স্টোমাক থেকে। এখন মাথায় রাখতে হবে স্টোমাক কোথায় অবস্থান করে, আমাদের বডির সামনের দিকে নাকি বডির পিছন দিকে, মানে আমার অ্যাবডোমেনের দিকে, হ্যাঁ, নাকি আমার কি ব্যাকের দিকে। আমরা সবাই জানি স্টোমাক আমাদের অ্যাবডোমিনাল অর্গান, অর্থাৎ আমাদের সামনের দিকে ঝুঁকে থাকে, পিছন দিকে থাকে না। পিছন দিকে কি থাকে, আমাদের আমাদের ভার্টিব্রাল কলাম থাকে। তাহলে যেহেতু আমার স্টারনামটা সামনের দিকে থাকে, এই জন্য এখান থেকেই নাম করা আসছে ভেন্ট্রালিস, যার অর্থ ভেন্ট্রাল। অর্থাৎ ভেন্ট্রাল বলতে আমরা কি বুঝাই, ভেন্ট্রাল বলতে বুঝাই আমাদের বডির অ্যান্টেরিয়র পার্ট। তাহলে বডি অ্যান্টেরিয়র পার্ট যে কথা, আবার বডির ভেন্ট্রাল পার্টও সেই কথা। ওকে, তাহলে আমার বডি এই সারফেসটা হচ্ছে কি সারফেস, ভেন্ট্রাল সারফেস। আর তাহলে এর অপোজিট ওয়ার্ড কি হবে, ডরসাল। তাহলে পিছনের সারফেসটা হচ্ছে ডরসাল সারফেস। এখন একটু বোঝা ট্রাই করি, দেখেন মানুষ এভাবে দাঁড়ায় আছে, বিকজ ইট ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন। সো দিস ইজ দ্য ভেন্ট্রাল সারফেস, দিস ইজ দ্য ডরসাল সারফেস। এখন দেখেন মানুষটা যদি এভাবে না থাকে, এভাবে হইতো, তাহলে কি হইতো, ভালোভাবে বোঝা ট্রাই করি। মানুষটা আপরাইট পজিশনে দাঁড়ায় আছে, এই জন্য কি, ইট ইজ দ্য ভেন্ট্রাল সারফেস, দিস ইজ দ্য ডরসাল সারফেস। কিন্তু মানুষটা যদি এভাবে না থেকে এভাবে থাকতো, তাহলে কি হলো, দেখো তো তার ভেন্ট্রাল সারফেসটা কই চলে আসছে, নিচে। সো দিস ইজ দ্য লোয়ার পোর্শন। আর ডরসাল সারফেসটা কই ছিল, পিছনে। এখন কোথায় চলে আসছে, উপরে। তাহলে ডরসালটা কোথায় চলে আসছে, উপরে। তাহলে ডরসাল বলতে আমরা দুইটা ইন্ডিকেশন বুঝাই, বা ডরসাল বলতে দুইটা সারফেস ইন্ডিকেট করি। একটা হচ্ছে যখন মানুষ আপরাইট পজিশনে থাকবে, তখন তার ব্যাক সারফেস কে বলবো ডরসাল সারফেস। আর মানুষ যদি সুপাইন পজিশনে থাকে, তখন তার ব্যাক সারফেসকে আমরা কি বলবো, ওকে কি বলবো, তখন তাকে ডরসাল পজিশন বলি, আমরা ডরসাল সারফেস। ওকে, তাহলে এটা কেন, কারণ মানুষ দুই পায়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু কুকুর বিড়াল অথবা একটা বাচ্চা যখন হামাগুড়ি দেয়, তখন কিন্তু সে মানুষের মতো দুই পায়ে দাঁড়াতে পারে না। তখন বাচ্চার ক্ষেত্রে আমি কিভাবে এক্সপ্রেস করবো, কারণ বাচ্চা তো দুই পায়ে দাঁড়াতে পারে না, সে তো হামাগুড়ি দেয়। তখন বাচ্চার ক্ষেত্রে উপরের অংশটা ডরসাল, নিচের অংশটা কি ভেন্ট্রাল। আর মানুষ যখন দুই পায়ে দাঁড়ায় যায়, তখন তার পিছনের অংশটা ডরসাল, সামনের অংশটা ভেন্ট্রাল। ঠিক আছে, তাহলে আগে এটা বুঝি, তাহলে আমরা ব্রেনে যাবো, ইনশাআল্লাহ ব্রেনে বুঝবো কি ডরসাল কোনটা ভেন্ট্রাল। তাহলে এটা আমাকে মাথায় রাখতে হবে, ডরসাল সার্ভিস কোনটা, ভেন্ট্রাল সার্ভিস কোনটা। ক্লিয়ার? হ্যাঁ, কখন ভেন্ট্রাল ওয়ার্ড কখন অ্যান্টেরিয়র ওয়ার্ড এমন কোনো ওয়ার্ড নাই। আমরা ভেন্ট্রাল ওয়ার্ড উচ্চারণ করলে যে সমস্যা যেটা হবে, আবার ডরসাল কি বলে অ্যান্টেরিয়র ওয়ার্ডটা উচ্চারণ করলে সেটা হবে, কোনো প্রবলেম নাই। সো আপনি আমরা অনেক ক্ষেত্রে ডরসাল ইউজ করি, কোনো ক্ষেত্রে পোস্টেরিয়র ইউজ করি, কোনো ক্ষেত্রে ভেন্ট্রাল ইউজ করি, কোনো ক্ষেত্রে অ্যান্টেরিয়র ইউজ করি, কোনো প্রবলেম নাই, আপনি যখন ইচ্ছা যেটা ইউজ করতে পারেন। বাট কিছু কিছু জায়গায় আমরা স্পেসিফিক্যালি কি বলি, ডরসাল উচ্চারণ করি, যেমন পায়ের ক্ষেত্রে। ওকে, তারপর কিছু কিছু জায়গায় আমরা ভেন্ট্রাল উচ্চারণ করি, যেমন ব্রেনের ক্ষেত্রে। এগুলো স্পেসিফিক, কারণ এগুলো অ্যানাটমিস্টরা প্রচুর বা বেশি ব্যবহার করে। অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র তুলনায় ডরসাল এবং ভেন্ট্রালের ব্যবহার অ্যানাটমিস্টরা বেশি করেছে, এই জন্য এদের গুরুত্ব বেশি। তো কিন্তু আমরা একে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র উচ্চারণ করতে পারি। কিন্তু ওই যে মনে করে মাথায় রাখতে হবে যে যখন মানুষটা শুয়ে যাবে বা মানুষটা যখন হামাগুড়ি দিবে, তখন তো আপনি ওইভাবে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র উচ্চারণ করতে পারতেছেন না। তাহলে শুধুমাত্র আপরাইট পজিশনেই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র থাকবে ডরসাল এবং ভেন্ট্রালের সঙ্গে। কিন্তু সে যখন ডরসাল পজিশনে থাকবে, তখন কিন্তু আমার ডরসাল আর অ্যান্টেরিয়র জিনিস, ডরসাল এবং পোস্টেরিয়র কিন্তু সেম হবে না, তখন কিন্তু ভিন্ন হয়ে যাবে। তখন ডরসাল কাকে নিগেট করবে, সুপিরিয়রকে, এবং ভেন্ট্রাল নিগেট করবে ইনফিরিয়রকে, সেটা আলাদা বিষয়। তো আমরা এগুলো আপাতত চিন্তা করার কিছু না, আমরা আগে একদম মেইন কথা চলে যায়, ঠিক আছে। ওকে, সো আগে এটা বুঝতে পারছি যেখানে আমাকে, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন এটা আমাদের অ্যাবডোমিনাল একটা মাসেল, আমরা সবাই জানি মাসেলটার নাম কি, রেকটাস অ্যাবডোমিনিস মাসেল, ঠিক না।
এই মাসেলটার পরিধি কোথায় দেখেন, এই মাসেলটা আমাদের পুরো অ্যাবডোমেনটাকে কভার করে থাকে, অর্থাৎ আমাদের পুরো অ্যাবডোমিনাল সব জায়গায় আমাদের এই মাসেলটা থাকে। কোন কোন অ্যাবডোমেন? অ্যান্টেরিয়র অ্যাবডোমেন, মানে সামনের দিকে, ঠিক আছে? দেখছেন? তাহলে অ্যান্টেরিয়র অ্যাবডোমেনের এই মাসেলটার নাম হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল, যে মাসেলটাকে আমরা বলি ইট ইজ দ্য ওয়ান অফ দ্য ভেন্ট্রাল মাসেল। কি মাসেল এটা? এটা হচ্ছে ভেন্ট্রাল মাসকুলেচার, সরি দেখা যাচ্ছে না, ভেন্ট্রাল মাসকুলেচার। ওকে, সো এটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আস্তে আস্তে শিখি আমরা, টেনশন করার কিছু নেই, আস্তে আস্তে কঠিন দিকে যাবো। সব শুভ, প্রত্যেকটা ওয়ার্ড আগে শুনি। দুজনেই ক্লাস করেন, আজকের ক্লাসটা বাবু ক্লাস, আগে বলেছি। ওকে, আগে বেসিক জিনিস শিখিতাম, আমরা একটু ডিটেলসে যাব। ওকে, আচ্ছা, এবার আসেন আমাদের ডরসাল ওয়ার্ড। ইট ইজ এ ল্যাটিন ওয়ার্ড যার অর্থ ডরসালিস থেকে আসছে। তাহলে আমি আগেই বলেছি ডরসালিস বলতে আমরা কিন্তু শুধুমাত্র ব্যাক সাইডকে বুঝাবো না, ডরসাল বলতে আমরা দুইটা সাইডকে বুঝাবো। আপার সাইডকে বুঝাবো যদি মানুষটা কিভাবে থাকে, এভাবে থাকে, একটা মানুষ এভাবে শুয়ে আছে, এটা পা আঁকা সম্ভব না আমার পক্ষে ভাই, এত এখনো ভালো পারতেছি না, এটা দিয়ে আঁকতে কষ্ট হয়ে যাচ্ছে ভাইয়ের জন্য, প্র্যাকটিস করতে হবে আসলে, ঠিক আছে? প্র্যাকটিস ছাড়া হবে না। একটা মানুষ এভাবে শুয়ে আছে, ওকে, এটা তার মুখ, ওকে, এটা তার চোখ, চুল। একটা মানুষ যখন এবার শুয়ে থাকবে তখন তার এই সারফেসটার নাম কি? ডরসাল সারফেস। ওকে, আবার যদি সে দাঁড়ায় থাকে তখন তার ব্যাক সারফেসের নাম কি? ডরসাল সারফেস। তাহলে ডরসাল বলতে কিন্তু আমরা দুইটা বোঝাবো, আপার সাইড যখন সে ডরসাল পজিশনে থাকবে, অথবা ব্যাক সাইড যখন সে সুপকি স্ট্রেট বা আপরাইট পজিশনে থাকবে, ঠিক আছে? তাহলে এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পাইরামিডিস মাসেল, যেটা আমাদের ডরসাল মাসেলে একটা এক্সাম্পল, ঠিক আছে? তাহলে আমরা ডরসাল এবং ভেন্ট্রাল বলতে কি বোঝাই সেটা আগে মাথায় রাখি। আচ্ছা, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, আমরা আস্তে আস্তে বুঝি, টেনশন করার কিছু নেই। দেন একটা টার্ম, তাহলে আমরা কি কি শিখলাম? অ্যান্টেরিয়র শিখলাম, পোস্টেরিয়র শিখলাম। প্রত্যেকটা টার্ম আগে মাথায় নেন, ঠিক আছে? অ্যান্টেরিয়র শিখলাম, পোস্টেরিয়র শিখলাম, তারপর কি শিখলাম? ডরসাল শিখলাম, ভেন্ট্রাল শিখলাম। এখন আসেন বাইল্যাটারাল। বাইল্যাটারাল কিন্তু মাথায় রাখতে হবে, বাইল্যাটারাল মানে যেটা দুই পাশে আছে। তাহলে আমি যদি আমার বডিটাকে কেটে ফেলি এবং আমি বডিটাকে যদি দুই ভাগ করে ফেলি, তাহলে কিছু অর্গান পাবো যেগুলা দুই পাশে আছে, আর কিছু অর্গান পাবো যেগুলো এক পাশে আছে। তাহলে যেগুলা দুই পাশে থাকে তাদেরকে আমরা বলি সিমেট্রিক্যাল অর্গান, আর যে সকল অর্গানগুলো যে কোনো এক পাশে থাকে তাকে আমরা বলি অ্যাসিমেট্রিক্যাল অর্গান, ঠিক আছে? তাহলে সিমেট্রিক্যাল অর্গানগুলোকে আমরা কম্পেয়ার করি, যেমন রাইট কিডনি, লেফট কিডনি, রাইট কিডনি ভালো, লেফট কিডনি খারাপ, অথবা লেফট কিডনি আমার কেটে ফেলা হয়েছে। তাহলে এগুলো আমরা কম্পেয়ার করে যদি ইউজ করি, তাহলে বাইল্যাটারাল ওয়ার্ডটা উচ্চারণ করা হয় কোন ক্ষেত্রে? যখন অর্গানগুলো সিমেট্রিক্যাল ফ্যাশনে থাকে, অর্থাৎ দুইটা অর্গান থাকে, ঠিক আছে? আর যদি অর্গান একটা থাকে তাহলে আমরা বলবো ইট ইজ অ্যাসিমেট্রিক্যাল অর্গান। ওকে, তাহলে কিছু অর্গান হচ্ছে সিমেট্রিক্যাল, যাকে আমরা বলবো বাইল্যাটারাল অর্গান, আর কিছু অর্গান হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল অর্গান, মানে যেগুলো একটা অর্গান, ঠিক আছে? ভাই আপনারা কোশ্চেন করতে, কোনো কিছু না বুঝলে কোশ্চেন করেন, আমি আনসার দিব, আমি সব বুঝে তেমন আনসার দিব প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? আপনি কিছু জানা থাকলে কোশ্চেন করতে পারেন, কারণ আগে আমি জানি সবাই জানেন এগুলো, তাও আমি পড়াচ্ছি, কিছু করার নেই, কারণ আমাকে শুরু করতে হবে। আচ্ছা, এখন আসেন, আচ্ছা এখন আসেন আমাদের দুইটা ওয়ার্ড, তাহলে আমরা ডরসাল শিখলাম, ভেন্ট্রাল শিখলাম, মোটামুটি সবকিছু শিখলাম। এখন আমাদের যে ওয়ার্ড দুটো, একটা হচ্ছে ডিস্টাল, একটা হচ্ছে ডিস্টাল ওয়ার্ড, সবাই জানি এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, আর এটা হচ্ছে প্রক্সিমাল। প্রক্সিমাল, তাহলে ভাই ডিস্টাল জিনিসটা কি আর প্রক্সিমাল জিনিসটা কি? এটা তো আমাদের সুপার ইম্পর্টেন্ট। কেন সুপার ইম্পর্টেন্ট? বিকজ আমরা যখন হাতে এবং পায়ের দিকে তাকাই তখন কোনটা যে ডিস্টাল আর কোনটা যে কি কার প্রক্সিমাল, এটা বোঝা আমাদের জন্য ডিফিকাল্ট। তাহলে আমি এখানে একটা জিনিস লিখে দিচ্ছি, দেখেন যে ডরসাল ডিস্টাল ওয়ার্ডটার অর্থ কি। দেখেন কি লিখছে, সিচুয়েটেড অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য বডি অর পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট। এটা বুঝতে হবে ভাইয়া, কি বলছে? সিচুয়েটেড অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য বডি। এখন বলেন তো আমার এই পুরো বডিটার মধ্যে কোনটা সেন্টার? সিম্পল, আমি যদি বডিটার দিকে তাকাই, দিস ইজ দ্য সেন্ট্রাল পোর্শন, দিস ইজ দ্য সেন্ট্রাল পোর্শন, ঠিক না? আর এগুলো হচ্ছে প্রক্সিমাল পোর্শন, মানে এগুলো সরি এগুলো কি পেরিফেরাল পোর্শন। তাহলে এগুলো হচ্ছে সেন্ট্রাল পোর্শন আর এটা হচ্ছে পেরিফেরাল পোর্শন। তাহলে আমার হাত এবং পা হচ্ছে পেরিফেরাল অর্গান, বাদ বাকি আমার পুরো বডি মানে ট্রাঙ্ক, যাকে আমরা বলি মাথা ছো ট্রাঙ্কটাকে আমরা বলি কি? সেন্ট্রাল অর্গান। তাহলে ডিস্টাল কাকে বলবো? যেটা আমার কি হচ্ছে, আমার সেন্ট্রাল থেকে কই চলে যাচ্ছে? দূরে চলে যাচ্ছে, অথবা যেটা পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট থেকে দূরে। তাহলে মনে রাখতে হবে একটা ডিস্টাল ওয়ার্ড আমি এমনি এমনি উচ্চারণ করতে পারবো না, ডিস্টাল ওয়ার্ডের জন্য কি লাগবে? রেফারেন্স লাগবে। ডিস্টাল ওয়ার্ডটার জন্য রেফারেন্স লাগবে। ভাই রেফারেন্স কেন লাগবে একটু বোঝার ট্রাই করি। দেখেন তো, আমি যদি বলি দিস ইজ দ্য কি জয়েন্ট? এলবো জয়েন্ট, এন্ড দিস ইজ দ্য শোল্ডার জয়েন্ট। তাহলে আমি এখন যদি বলি যে এলবো জয়েন্ট শোল্ডার জয়েন্টের কি কাছে নাকি দূরে, তাহলে সিম্পল একটু খেয়াল করে দেখেন কোনটা আমার সেন্টার অফ দ্য বডি থেকে দূরে, শোল্ডার জয়েন্ট নাকি এলবো জয়েন্ট? তাহলে বুঝে যাচ্ছে শোল্ডার জয়েন্ট আমার সেন্টার অফ দ্য বডির কাছে, আর এলবো জয়েন্ট আমার সেন্টার অফ দ্য বডির থেকে দূরে। তাহলে আমি বলবো যে আমার এলবো জয়েন্ট হচ্ছে ডিস্টাল টু দ্য শোল্ডার জয়েন্ট। ওকে, আবার একইভাবে যদি আমি বলি এটা হচ্ছে আমার অ্যাঙ্কেল জয়েন্ট,
আর এটা হচ্ছে আমার এলবো জয়েন্ট। আমি যদি বলি আমার অ্যাঙ্কেল জয়েন্টটা কোথায় অবস্থান করতেছে, তাহলে আবার বলতেছি রেফারেন্স পয়েন্ট লাগবে। রেফারেন্স মানে কারো সাপেক্ষে। তাহলে কার সাপেক্ষে বলতে চাচ্ছি, ধরেন কথার কথা আমি বলতে চাচ্ছি এলবো জয়েন্টের সাপেক্ষে। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, এলবো আমার সেন্টার অফ দ্য বডি থেকে কাছে, নাকি আমার রিস্ট জয়েন্ট সেন্ট্রাল অফ দ্য বডি থেকে কাছে? সিম্পল দেখা যাচ্ছে যে আমার এলবো জয়েন্ট হচ্ছে আমার সেন্টার অফ দ্য বডির কাছে, আর আমার রিস্ট জয়েন্ট হচ্ছে সেন্টার অফ দ্য বডি থেকে দূরে। তাহলে আমি কি বলতে পারবো যে আমার রিস্ট জয়েন্ট হচ্ছে ডিস্টাল টু দা কি জয়েন্ট, ডিস্টাল টু দা এলবো জয়েন্ট। তাহলে দেখেন এলবো জয়েন্ট যখন আমি শোল্ডার কথা বললাম তখন এলবো জয়েন্ট হচ্ছে শোল্ডারের ডিস্টালি, আর রিস্ট জয়েন্ট যখন আমি এলবোর সাপেক্ষে বললাম তখন রিস্ট হচ্ছে এলবোর ডিস্টালি। তাহলে আমাকে মনে রাখতে হবে ডিস্টাল এবং প্রক্সিমাল এই দুইটা ওয়ার্ড যখন আমি উচ্চারণ করতে চাই তখন অবশ্যই আমাকে একটা রেফারেন্স পয়েন্ট ঠিক করে নিতে হবে। রেফারেন্স পয়েন্ট ছাড়া আমি উল্লেখ করতে পারবো না। তাহলে সিম্পল, আমি যদি বলতে চাই দিস ইজ দ্য কি ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট এন্ড দিস ইজ দ্য কি জয়েন্ট, কি দিস ইজ কি কার্পাল বোন এন্ড দিস ইজ দ্য মেটা কি দিস ইজ দ্য সরি দিস ইজ দ্য হ্যাঁ কার্পাল বোন এন্ড দিস ইজ দ্য ফ্যালাঞ্জেস, ঠিক না? তাহলে আমি কি এই জয়েন্টের নাম কি, আমার এই জয়েন্টের নাম কি? তাহলে তাহলে এটা হচ্ছে ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট আর হচ্ছে ফ্যালাঞ্জো কার্পাল বা মেটাফার্সাল জয়েন্ট, কার্পাল জয়েন্ট। তাহলে এখন চিন্তা করে দেখেন এই জয়েন্টটা আর এই জয়েন্টটা যখন চিন্তা করব তাহলে কে ডিস্টালে অবস্থান করতেছে? সিম্পল, এর ডিস্টেন্স আমার সেন্টার অফ দ্য বডি থেকে দূরে, নাকি এর ডিস্টেন্স মানে এই জয়েন্টের ডিস্টেন্স আমার সেন্টার অফ দ্য বডি থেকে দূরে? অবশ্যই এই জয়েন্টের ডিস্টেন্স বেশি, তাহলে এটা হচ্ছে এই জয়েন্টের ডিস্টালে অবস্থান করতেছে, ঠিক আছে? তাহলে অবশ্যই আমি যখন ডিস্টাল উচ্চারণ করব একটা রেফারেন্স পয়েন্ট ঠিক করতে হবে। রেফারেন্স পয়েন্ট ছাড়া আমি ডিস্টাল এবং প্রক্সিমাল উচ্চারণ করতেই পারবো না। এটা হচ্ছে প্রথম ওয়ার্ড, ক্লিয়ার? তাহলে এখন সিম্পল বিষয় হয়ে গেল যে তাহলে আমি যদি এই এখন এই মানুষের দিকে তাকাই, তাহলে আমি যদি বলি যে এলবো জয়েন্ট আমার রিস্ট জয়েন্টের কোথায় অবস্থান করতেছে, তাহলে সিম্পল, আমার এলবো জয়েন্টের ডিসটেন্স সেন্টার অফ দ্য বডির কাছে আর রিস্ট জয়েন্টের ডিসটেন্স সেন্টার অফ দ্য বডি থেকে দূরে। তাহলে অবশ্যই আমার এলবো জয়েন্ট প্রক্সিমাল টু দ্য কি রিস্ট জয়েন্ট। এটা বুঝেছেন কোনটা প্রক্সিমাল কোনটা ডিস্টাল? তো আমার হাত দেখা যাচ্ছে না, আমার ল্যাপটপের অবস্থা খুবই খারাপ। মানে ল্যাপটপের অবস্থা খারাপ না, মানে ল্যাপটপের যে ক্যামেরা আছে সেটা মান্দাতা আমলে ক্যামেরা। আচ্ছা চেঞ্জ করবো, বুঝেছেন? আচ্ছা সমস্যা নেই, মেন জিনিসটা তো বুঝছেন। তাহলে অবশ্যই আমি যখন ডিস্টাল এবং প্রক্সিমাল উচ্চারণ করব অবশ্যই একটা রেফারেন্স পয়েন্ট ঠিক করতে হবে। তাহলে সিম্পল ওয়ার্ড, রেফারেন্স পয়েন্টটা কি? রেফারেন্স পয়েন্টটা হচ্ছে যে আমাকে দেখতে হবে আমার বডির যে সেন্টার আছে সে সেন্টার থেকে তার ডিস্টেন্স কতটুকু দূরে। যে বেশি দূরত্বে অবস্থান করে সে ডিস্টালে থাকবে আর যে কাছে অবস্থান করতেছে সে প্রক্সিমালে থাকবে। তাহলে অবশ্যই উচ্চারণ করতে হবে, খেয়াল করে দেখেন। তাহলে আবার বলতেছি যে ইট ইজ দ্য শোল্ডার জয়েন্ট আর এটা হচ্ছে আমার এলবো জয়েন্ট। তাহলে আমি যদি বলি এলবো জয়েন্ট শোল্ডার জয়েন্টে কোথায় অবস্থান করতেছে, তাহলে অবশ্যই বলবো ডিস্টালি অবস্থান করতেছে। কেন? কারণ এর ডিস্টেন্স আমার সেন্টার অফ দ্য বডি থেকে যতটুকু দূরে এর ডিস্টেন্স তার থেকে অনেক কাছে। তাহলে যেহেতু এর অবস্থান কাছে আর এর অবস্থান দূরে, তাহলে ও আমার শোল্ডার জয়েন্টের ডিস্টালি অবস্থান করতেছে। ওকে, একইভাবে আমি যদি বলি রিস্ট জয়েন্ট আমার এলবো জয়েন্টে কোথায় অবস্থান করতেছে, একইভাবে বলবো রিস্ট জয়েন্ট আমার এলবোর ডিস্টালি অবস্থান করে। উল্টা করে যদি বলি যে আমার এলবো জয়েন্ট আমার রিস্ট জয়েন্টের কোথায়, তাহলে আমি বলবো আমার এলবো জয়েন্ট আমার রিস্ট জয়েন্টের প্রক্সিমালে অবস্থান করে। কেন? বিকজ এর ডিস্টেন্স সেন্টার থেকে কাছে, তাহলে যার ডিস্টেন্স কাছে সে প্রক্সিমাল, যার ডিস্টেন্স দূরে সে ডিস্টাল। এটা কাদের জন্য? এটা হচ্ছে আমার জয়েন্টের জন্য। এবার আসেন মাসকুলেচারের জন্য। এখন কোন মাসকুলেচারকে নিয়ে আমরা প্রক্সিমাল এবং ডিস্টালে চিন্তা করি? একমাত্র মাসকুলেচার যার নাম হচ্ছে আমাদের জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ওর ক্ষেত্রে এবং যতগুলো লুমেন সমৃদ্ধ অর্গান আছে সবার ক্ষেত্রে আমরা ডিস্টাল এবং প্রক্সিমাল উচ্চারণ করি। তাহলে আবারও চলে আসবে যে আমার সেন্টার অফ দ্য বডির যে কাছে অথবা পয়েন্ট অফ অরিজিন, ভালোভাবে শুনেন এই ওয়ার্ডটা খেয়াল করে দেখেন, পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট অথবা একটা ওয়ার্ড হবে পয়েন্ট অফ অরিজিন বা করছে এটা আবার পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট অথবা পয়েন্ট অফ অরিজিন। কেন একটু বুঝে ট্রাই করি, ভালোভাবে শুনেন। দেখেন সবাই কি দেখতেছেন আমার? কারো কি দেখা সমস্যা হচ্ছে? ভাইয়া রিজয়েন্ট আর রিস জয়েন্টের মধ্যে নি জয়েন্ট, ওমা নিয়ের সঙ্গে আমি রিস্টের সঙ্গে আমি নিকে তুলনা করতে পারবো? একটা আমার হাত আর একটা তোমার পা, মিলবে না তো, ঠিক না? আপনি যদি বলেন, আমি যদি বলি তোমার অবস্থান কোথায়, হ্যাঁ আপনি বললেন আমার অবস্থান কি বলে রাব্বি থেকে দূরে, রাব্বি থেকে 100 মাইল দূরে,
আমি বললাম রাব্বি কোথায়, রাব্বি ঢাকায়, তাহলে হবে না, রাব্বিকে আমি দেখতেছি না। তাহলে আমার যখন রেফারেন্স পয়েন্ট ঠিক করবো তখন অবশ্যই আমাকে বুঝতে হবে যে রেফারেন্স পয়েন্ট আমি কার সাপেক্ষে বলতেছি, আমার রিচ জয়েন্ট কোথায়, আমার নি জয়েন্ট কোথায়। তো এখানে তো কে ডিস্টাল কে প্রক্সিমাল হলো না, বিকজ ওদের ডিরেকশনই ডিফারেন্ট, একজনের পজিশন কোথায় আরেকজনের পজিশন কোথায়। সো এখানে আমার মিলতেছে না রেফারেন্স পয়েন্ট, এখানে বলতে পারবো না। বলতে হলে আমাকে কি করতে হবে, অবশ্যই একটা নির্দিষ্ট প্যাটার্নে বলতে হবে। হাতের ক্ষেত্রে আমি হাতের জয়েন্ট বলতে পারতেছি, পায়ের ক্ষেত্রে পায়ের জয়েন্ট বলতে হবে। এবার আসেন মাসকুলেচার, মাসকুলেচারের ক্ষেত্রে কার ক্ষেত্রে প্রক্সিমাল ডিস্টাল আসতেছে, শুধুমাত্র যে সকল অর্গানগুলো টিউব সমৃদ্ধ। টিউব মানে কি, দেখেন আমার লিভার, লিভার কি হলো, মানে লিভারের মধ্যে কি কোনো লুমেন আছে, নাই। তাহলে লিভারের ক্ষেত্রে প্রক্সিমাল ডিস্টাল ওয়ার্ডটা উচ্চারণ করা যাচ্ছে না। ওকে, কিডনি, কিডনির মধ্যে কি কোনো লুমেন আছে, ভাইয়া বলিয়েন না ভাইয়া নেফ্রন, নেফ্রনের কথা আলাদা, তারা তো একক একক ক্ষেত্রে হয় না। নেফ্রনের ক্ষেত্র আছে, সেটা পরে আসতেছি আমরা। নেফ্রনের ক্ষেত্র আছে, যখন আমি নেফ্রনের পার্টস গুলো নিয়ে কথা বলবো, মানে টিউবিয়াল পার্ট নিয়ে কথা বলবো, তখন আবার প্রক্সিমাল ডিস্টাল আছে, কারণ ওখানে একটা টিউব আছে। বাট হোল কিডনির যদি কথা বলি তখন কিন্তু নাই, কারণ হোল কিডনি একটা ইজ আ মাসকুলার অর্গান। তাহলে একইভাবে হার্টের ক্ষেত্রে প্রক্সিমাল ডিস্টাল হবে না, কেন, কারণ হার্ট ইজ আ মাসকুলার অর্গান, ইট ইজ নট আ লুমেন সমৃদ্ধ অর্গান। ওকে, তাহলে কোনগুলোকে বলবো লুমেন সমৃদ্ধ অর্গান। তাহলে লুমেনের মধ্যে সবচেয়ে কমন কি আছে, জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, যেটা মাউথ থেকে শুরু হয়, অ্যানাল ক্যানাল দিয়ে শেষ হয়। তাহলে আমাকে বলতে হবে দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড আমাকে মাথায় রাখতে হবে যে ডিস্টাল এবং প্রক্সিমালের ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে আমার সেন্টার অফ দ্য বডি, দুই পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট। পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট কখন বলি, যখন আমরা কোনো লিগামেন্টের কথা বলি, অথবা আমি যখন কোনো টেন্ডনের কথা বলি, অথবা কোনো মাসেলের কথা বলি, তার ক্ষেত্রে আমি পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট চিন্তা করবো যে অরিজিন কোথায়। আর অর্গানের ক্ষেত্রে উচ্চারণ করবো পয়েন্ট অফ অরিজিন। তাহলে একটু বোঝা ট্রাই করি, আমার জিআইটির অরিজিন কোথায়, হিপে মানে পাছার মধ্যে নাকি মুখের মধ্যে, অবশ্যই মুখে। তাহলে আমার পয়েন্ট অফ অরিজিন হচ্ছে মুখ, ওরাল ক্যাভিটি। তাহলে আমার ওরাল ক্যাভিটি যত কাছে থাকবে সে প্রক্সিমাল, আর ওরাল ক্যাভিটি থেকে যত দূরে যাবে সে ডিস্টাল। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, এই যে আমার এটা হচ্ছে, ধরেন এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের কোলন, দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কোলন। তাহলে কোলনটা কিভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং, সিগময়েড, দেন রেকটাম, দেন অ্যানাল ক্যানাল। এটা হচ্ছে আমাদের কোলনের কি বলে টোটাল মানে জিনিসটা বা পয়েন্টগুলা। এখন একটু খেয়াল করে দেখেন তো, আমার যদি আমি চিন্তা করি একটু ভালোভাবে বুঝে শুনে বলেন যে ভাইয়া, এই যে আমার কোলনের ক্ষেত্রে এই যে আমার এই অংশটা মানে অ্যাসেন্ডিং কোলন, তার তার দূরত্ব অ্যানাল ক্যানাল আমার ওরাল ক্যাভিটি থেকে বেশি, নাকি আমার অ্যানাল ক্যানালের দূরত্ব আমার ওরাল ক্যাভিটি থেকে বেশি? অবশ্যই আমার অ্যানাল ক্যানালের দূরত্ব ওরাল ক্যাভিটি থেকে বেশি। তাহলে আমার যেহেতু অ্যানাল ক্যানালের দূরত্ব ওরাল ক্যাভিটি থেকে বেশি, তাহলে কি হবে, যত আমি অ্যানাল ক্যানালের দিকে যাব তত হবে ডিস্টাল, আর যত আমি কোলন মানে অ্যাসেন্ডিং কোলন দিকে আসবো তত হবে প্রক্সিমাল। তাহলে আমি যদি বলি আমার অ্যাসেন্ডিং কোলন আর ট্রান্সভার্স কোলনের মধ্যে কে কার ডিস্টাল কে কার প্রক্সিমাল, তাহলে চিন্তা করে দেখেন, আমি বলবো যে আমার ট্রান্সভার্স কোলন হচ্ছে আমার অ্যাসেন্ডিং কোলনের ডিস্টালে অবস্থান করতেছে, অথবা আমার অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলনের প্রক্সিমালে অবস্থান করতেছে। বুঝেছেন, বুঝেছেন কি মিস করে যাচ্ছেন, মিস করে গেলে বলে ভাইকে। তাহলে আমি কি বুঝতে পারছি, তাহলে সিম্পল বিষয়টা কি, যে আমাদের ধরুন এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং কোলন, দেন ট্রান্সভার্স কোলন, দেন ডিসেন্ডিং কোলন, দেন সিগময়েড কোলন, দেন রেকটাম, দেন হচ্ছে আমাদের অ্যানাল ক্যানাল। এটা হচ্ছে আমাদের টোটাল ডিসটেন্সটা। তাহলে আমার এই পয়েন্টের উচ্চে মানে এখান থেকে আমার কি আছে, এখানে আমার ইলিয়াম আছে, এটা হচ্ছে ইলিয়াম ধরেন, ঠিক আছে। তাহলে আমার ইলিয়াম থেকে শুরু করলে খেয়াল করে দেখেন, আমার এই পয়েন্টের ডিসটেন্স আমার ওরাল ক্যাভিটি থেকে ছোট, আর এই পয়েন্টের ডিসটেন্স আমার ওরাল ক্যাভিটি থেকে বেশি দূরে, ঠিক আছে। তাহলে আমি কি বলছি, যে আমরা যখন জিআইটির কোনো লুমেন নিয়ে কথা বলবো তখন আমরা কি খুঁজবো, পয়েন্ট অফ অরিজিন খুঁজবো। তাহলে ওরাল ক্যাভিটির ক্ষেত্রে বা জিআইটির ক্ষেত্রে অরিজিন কোনটা, ওরাল ক্যাভিটি। তাহলে এই এই অংশের দূরত্ব ওরাল ক্যাভিটি থেকে কম, আর এই অংশের দূরত্ব ওরাল ক্যাভিটি থেকে বেশি, ঠিক আছে। তাহলে আমি যদি বলি আমার এই অংশটা নাম, ওকে, এটা কোথায় অবস্থান করতেছে, তাহলে ওর দূরত্ব ওরাল ক্যাভিটি থেকে বেশি, ওর দূরত্ব ওরাল ক্যাভিটি থেকে কম। তাহলে আমি কি বলতে পারবো, আমার ডিসেন্ডিং কোলন অ্যাসেন্ডিং কোলনের ডিস্টালি অবস্থান করে, বিকজ ওর ডিস্টেন্স কার থেকে বেশি, ওরাল ক্যাভিটি থেকে বেশি, আর ওর ডিস্টেন্স ওরাল ক্যাভিটি থেকে কম। আর আমি যদি বলি আমার অ্যাসেন্ডিং কোলন ডিসেন্ডিং কোলনের কোথায় অবস্থান করে, তাহলে কে কাছে, ও কাছে, তাহলে কার সাপেক্ষে বলতে যাচ্ছেন, দূরের সাপেক্ষে বলতে যাচ্ছেন, তাহলে ও কি হবে, প্রক্সিমাল। তাহলে আমি বলতে পারবো অ্যাসেন্ডিং কোলন ইজ প্রক্সিমাল টু দা ডিসেন্ডিং কোলন, অথবা ডিসেন্ডিং কোলন ইজ প্রক্সিমাল টু দা অ্যাসেন্ডিং কোলন। এবার ক্লিয়ার,
ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এবার কি বুঝতে পারছেন? তাহলে মেইন জিনিসটাকে আমি কি খুঁজবো? অলওয়েজ অরিজিন কোথায় তার থেকে ডিসটেন্স খুঁজবো। ঠিক আছে? কেন ভাইয়া এটাই ইম্পর্টেন্স কেন ভাই? এটা কি জানতে হবে? হ্যাঁ জানতে হবে, বিকজ আপনারা এখনো ডিজিজ পার্টে ঢুকেন নাই। যখনই আমরা ডিজিজ পার্টে ঢুকবো তখন একটা স্পেশাল ডিজিজের নাম আছে যার নাম ইন্টারসাসেপশন। যেই ডিজিজটার দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্টারসাসিপিয়েন্স, একটা হচ্ছে ইন্টারসাসেপ্টেন্স। ভাই এটা কি ইম্পর্টেন্স? এটা ইম্পর্টেন্স আছে, দেখেন কি এই ডিজিজটার নামই হচ্ছে ইন্টারসাসেপশন। তার অর্থ হচ্ছে এর একটা পার্ট আরেকটা পার্টের ভিতরে ঢুকে যায়। তো এই পার্টগুলো কি আসলে? এই পার্টগুলো হচ্ছে আমাদের লুমেন। কোন লুমেন? জিআইটি লুমেন। ঠিক আছে? তাহলে আমি যদি বুঝে ট্রাই করি, ধরেন বুঝে ট্রাই করেন একটু যতটুকু সম্ভব। আমাকে দেখা যায়? দেখা যায় ব্যাকে? আলেকজন দেখা যাচ্ছে কিনা? যতটুকু সম্ভব ব্যাকে দেখার জন্য এটা বুঝতে হবে আপনাকে। ধরেন কথার কথা, এটা হচ্ছে আমাদের কিভাবে বুঝাইতাম, আচ্ছা এখানে আঁকি দেখায় যতটুকু সম্ভব ভাইয়া। ওকে, ধরেন এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং কোলন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। ওকে, আর এটা হচ্ছে আমাদের আইলিয়াম। ওকে, একটু খেয়াল করে দেন। অনেক সময় কি হয় জানেন? অনেক সময় দেখা যায় এই যে আইলিয়ামটা আছে না, এই আইলিয়ামটা হঠাৎ করে এরকম করে সে কোলনের মধ্যে ঢুকে যায়। ওকে, তাহলে যখন সে কোলনের মধ্যে ঢুকে যায় কেমন হয় একটু দেখি তোমরা, কেমন হয় জিনিসটা আসলে দেখতে। এটা হচ্ছে আমাদের আগের মতো এই, তাহলে আমাদের আইলিয়ামটা এভাবে হওয়ার কথা, কিন্তু আইলিয়ামটা কমে যায়, দেখেন। ওকে, দেখুন তাহলে জিনিসটা কি জানেন, দেখছেন যে আমার আইলিয়ামটা হঠাৎ করে কি হয়েছে, সে কোলনের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, তাহলে এখন আমাকে বলেন তো একজন, এবার বুদ্ধি করে বলেন, আমি যদি বলি কে কোথায় ঢুকছে, প্রক্সিমাল ডিস্টাল ঢুকছে নাকি ডিস্টাল প্রক্সিমাল ঢুকছে, এবার বলেন। এটা আমাকে বলেন। আমি কি বলছি? আমার আইলিয়াম আমার কোলনের মধ্যে ঢুকে গেছে। আবার বলতেছি, আমার আইলিয়াম আমার কোলনের মধ্যে ঢুকে গেছে। এখন আমাকে বলেন এই ওয়ার্ডটাকে যদি আমি এখন প্রক্সিমাল এবং ডিস্টাল উচ্চারণ করি, কে কার মধ্যে ঢুকছে? ডিস্টাল প্রক্সিমালি ঢুকছে নাকি প্রক্সিমাল ডিস্টাল ঢুকছে, বলেন এবার। এটা বলা উচিত। এখন যদি এতক্ষণ এটুকু বুঝেন না, যদি এটা না বলতে পারেন তাহলে হবে না। গুড, আমার প্রক্সিমাল ডিস্টাল ঢুকে গেছে। এই ডিজিজ থেকেই নামকরণ করা হয়েছে ইন্টারসাসেপশন, যাকে একখানে বলা হয় ইন্টারসাসিমেন্স আর এটাকে বলে ইন্টারসাসেপ্টেন্স। ওকে, তাহলে আমার কি হচ্ছে, আমার আইলিয়ামটা কিন্তু প্রক্সিমাল অবস্থান করে কার কার আমার কোলনের, বিকজ কোলনের ডিস্টেন্স আমার ওরাল ক্যাভিটি থেকে বেশি আর আইলিয়ামের ডিস্টেন্স আমার ওরাল ক্যাভিটি থেকে কম। তাহলে সেক্ষেত্রে ওরাল ক্যাভিটির সাপেক্ষে আমার আইলিয়াম হচ্ছে প্রক্সিমালে অবস্থান করতেছে আর কোলন হচ্ছে ডিস্টালে অবস্থান করতেছে। তাহলে আমি বলবো আমার প্রক্সিমাল পার্টটা কোথায় ঢুকে গেছে? ডিস্টাল পার্টে। তাহলে আমার প্রক্সিমাল মানে আইলিয়াম আর ডিস্টাল মানে কোলন। তাহলে প্রক্সিমাল পার্ট মানে আইলিয়ামটা, ডিস্টাল পার্ট মানে কোলনে ঢুকে গেছে। তাহলে প্রক্সিমাল ইজ ইন্টার টু দ্য ডিস্টাল পার্ট, সো দিস ডিজিজ ইজ কল্ড ইন্টারসাসেপশনস। দরকার নেই আপাতত ডিজিজ জানা, যখন আমরা আস্তে আস্তে পড়বো। আমি আগেই বলেছি আমরা থিওরিটিক্যাল, আমরা জেনারেল থেকে আমরা ডিজিজ পার্টকে আমি বুঝাই দিব আপনাদেরকে। আমরা বলতেছি দিস ইজ দ্য লোয়েস্ট, মানে একদম ইনিশিয়াল ক্লাস, বেসিক টু বেসিক ক্লাস। এর থেকে বেসিক ক্লাস আর নাই অ্যানাটমিতে। তাহলে আপনি জানেন, যদি জানেন তবুও আপনি দেখবেন, কজ আপনি হয়তো জানেন বাট আপনি ভুলে গেছেন, কিছু জিনিস ছুটে গেছে, সেই ছুটে জিনিসগুলোকে কভার করার জন্যই আপনি দেখবেন। ওকে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার তো? গুড। তাহলে এই ডিজিজ যদি বুঝেন তাহলে ডিজিজটা বুঝে গেলেন। এই ডিজিজটার নাম কি? ইন্টারসাসেপশন। ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডিজিজ ফর দ্য কি বেবি, কনজেনিটাল ডিজিজ। ওকে, পড়া শেষ নিয়ে তখনই ওইটা আমাদের এখন দোকানে কনজেনিটাল মনজেনিটাল বাদ, আমরা যখন বুঝবো তখন শেষ। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? ওকে, সো আমরা অলরেডি টার্মিনাল। আচ্ছা এবার আসেন ভাই, টার্মিনাল কি? আমরা বললাম ভাই ডিস্টাল শিখলাম, গুড। প্রক্সিমাল শিখলাম,
তো টার্মিনাল কোয়াডটা কি? আচ্ছা, মোস্ট ডিস্টাল ইজ কল্ড টার্মিনাল। কি বললাম? মোস্ট ডিস্টাল ইজ কল্ড টার্মিনাল। এটা সিম্পল ওয়ার্ড, মোস্ট ডিস্টেন্স ইজ কল্ড টার্মিনাল, শেষ। তাহলে সবচেয়ে ডিস্টেন্স যে পার্টটা আছে তাকে আমরা বলি টার্মিনাল, মানে যেটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? এর থেকে আর দূরে কেউ নাই, এটা হচ্ছে না, এটা দোকানে আমাদের একদম বাবু একটা কথা জাস্ট বলার জন্য বললাম, আমি সব টপিক টাচ করে যাবো একবার। ওকে, তাহলে প্রক্সিমাল কথা বলার দরকার নাই। তাহলে প্রক্সিমাল ওটা বলছি সিচুয়েটেড ক্লোজ টু দ্য সেন্টার অফ দ্য বডি অর পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট অর পয়েন্ট অফ কি বলছিলাম, পয়েন্ট অফ অরিজিন। এটুকু বুঝলে হবে, আর দরকার নেই। আমাদের প্রক্সিমাল ডিস্টেন্স শেষ। হ্যাঁ, কে গেল পুরো। ওকে, এবার আসেন দুটা ওয়ার্ড, একটা হচ্ছে মিডিয়াল আর একটা হচ্ছে ল্যাটারাল। আমরা জানি, আপনি জানেন, আমি জানি, আপনারা জানেন, তবু আমার পড়বো, কিছু করার নেই, আমাদের পড়তে হবে, বিকজ আমরা স্টার্ট করেছি। তো মিডিয়াল এবং ল্যাটারাল এই ওয়ার্ডটা বুঝতে হবে, সবার প্রথমে বুঝতে হবে মিডিয়ান। মিডিয়ান ওয়ার্ডটা হচ্ছে কি, এটা কিন্তু মিডিয়াল না, কিন্তু মিডিয়াল, মিডিয়ান। দেখেন ওয়ার্ডটার নাম কি, মিডিয়ান, এন। মিডিয়ান মানে কি? মিডিয়ান মানে মোস্ট মোস্ট সেন্ট্রাল। ওকে, তাহলে দেখেন আমি যদি আমার এই মানুষটাকে একদম মাঝখান বরাবর কেটে ফেলি, একদম মাঝখান বরাবর কেটে ফেলি, সো দিস লাইন ইজ কল্ড মিডিয়ান। ঠিক আছে? এই জিনিসটার সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে একটি নার্ভ। আমরা সবাই জানি আমাদের হাতের 3টা নার্ভ আছে, হ্যাঁ, এবং মোস্ট হাতের একদম মাঝখান বরাবর যে নার্ভটা পাস করে তার নামই আমরা কি দিছি জানেন? মিডিয়ান নার্ভ। আমি কি বলেছিলাম? মোস্ট সেন্ট্রাল ইজ কল মিডিয়ান। তাহলে আমি যদি একটা মানুষকে একদম মাঝখান বরাবর কাটি, সেটাও কিন্তু মিডিয়ান। আবার একটা নার্ভ আছে যে একদম হাতের মাঝখান দিয়ে গেছে, তাকে আমরা বলি মিডিয়ান। ওকে, এবং এই নার্ভটার দুই পাশ দিয়ে আরো 2টা নার্ভ গেছে, হ্যাঁ, যেটা ল্যাটারাল দিকে গেছে তাকে আমরা বলি রেডিয়াল নার্ভ, আর যেটা মিডিয়ালি গেছে তাকে আমরা কি নাম দিছি জানেন? আলনার নার্ভ। এই জন্য আমরা বলি যে রেডিয়াল নার্ভ ইজ কোথায়? lateral to the median nerve and ulnar nerve is medial to the median nerve. So তাহলে আমরা মিডিয়াল বলতে কি বুঝাই? দেখেন, মিডিয়ান মানে মোস্ট সেন্ট্রাল, মোস্ট সেন্ট্রাল ইজ কল্ড মিডিয়ান। তাহলে আমি যদি একটা মানুষ এভাবে দাঁড়ায় থাকি, আমি যদি মাঝখান পর আমাকে কাটেন, সো এই লাইনটাকে আমরা বলি মিডিয়ান, মিডিয়ান লাইন। ওকে, তাহলে কোনো কিছু যত এর দিকে থাকবে সে তত মিডিয়ালি, আর কোনো কিছু যত এর থেকে দূরে চলে যাবে সে ল্যাটারালি। ঠিক আছে? ঠিক একইভাবে কি বললাম, আমার হাতের মাঝখান দিয়ে গেছে কে? আমার মিডিয়ান নার্ভ। ঠিক আছে? তাহলে আমি তো অ্যানাটমিক্যাল পজিশনে কি, আমার অ্যানাটমিক্যাল পজিশনের ক্ষেত্রে আমি যদি দাঁড়াই, তাহলে আমার এটা কি? মিডিয়ান নার্ভ। ওকে, সো ইট ইজ দ্য মিডিয়ান নার্ভ। তো আমার মিডিয়ান নার্ভের দিস ইজ অ্যানাটমিক্যাল পজিশন, দিস ইজ দ্য লাইন অফ মিডিয়ান। সো আমার এই লাইনটার নাম কি? মিডিয়ান নার্ভ, মিডিয়ান লাইন। সো আমার এখান থেকে নার্ভ গেছে, কোনখান দিয়ে গেছে? এই বরাবর দিয়ে, হাতে এখান দিয়ে। তাহলে এর ডিসটেন্স কি? এখান থেকে বেশি দূরে। সো দিস ইজ দ্য ল্যাটারাল পোর্শন। আর এখান থেকে নার্ভ গেছে যার নাম আলনার নার্ভ। তাহলে এই নার্ভটা কোথায়? এই নার্ভটা আমার এই লাইনের কাছে অবস্থান করতেছে, এই জন্য এটাকে আমরা বলি মিডিয়াল টু দ্য কি, মিডিয়াল টু দ্য মিডিয়াল সাইডে অবস্থান করে। এই জন্য আমরা হাতের ক্ষেত্রে কি বলি? দিস ইজ দ্য ল্যাটারাল পোর্শন and this is the medial portion. কেন? এর ডিসটেন্স এই লাইনের কাছে আর এর ডিসটেন্স এর লাইনের বেশি দূরে। ওকে, সো এটা আমাকে মাথায় রাখতে হবে যে আমরা যখন উচ্চারণ করব কোনটা মিডিয়াল কোনটা ল্যাটারাল সেটা আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? লাইন অফ, এটা হচ্ছে মিডিয়ান লাইন, যেটা আমরা মিডিয়ান চিন্তা করতেছি, একদম মাঝখান বরাবর পাস করতেছে। আর এই হাতের মাঝখানে যেটা যাচ্ছে সেটা নাম হচ্ছে আমরা মিডিয়ান নার্ভ দিছি, এবং মিডিয়ান নার্ভের বাইরের দিক যে গেছে সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ, ল্যাটারালি অবস্থান করতেছে এটা। আর ভিতর দিকে যেটা গেছে সেটা হচ্ছে আমাদের কি, মিডিয়াল অবস্থান, মিডিয়াল, নট মিডিয়ান, মিডিয়াল মানে অবস্থান করতেছে, এটা হচ্ছে আলনার নার্ভ। ওকে, তো এতটুকু বুঝলাম আমাদের জন্য আপাতত এনা, আর দরকার নেই। এরপর আমরা যখন টপিক পড়বো তখন বুঝবো ইনশাআল্লাহ। তাহলে আমরা অলরেডি বুঝে ফেলছি, দেখেন দিস ইজ দ্য মিডিয়াল। তো মিডিয়াল আমরা অনেকগুলো ক্ষেত্রে উচ্চারণ করি। তাহলে যত আমার এই লাইনের দিকে আসবে, আগে বলেছি যত লাইনের দিকে আসবে সে তত মিডিয়ান, আর যত লাইনের থেকে দূরে চলে যাবে সেটা তো ল্যাটারাল। একটু খেয়াল করে দেখেন, আমি যদি এখন এই ব্রেসটাকে একটু চিন্তা করি, এটা ব্রেস, আমি ব্রেসটাকে 4টা কোয়াড্রেন্ট ভাগ করলাম, এই ব্রেসটাকে আমি 4টা কোয়াড্রেন্টে ভাগ করলাম। তাহলে খেয়াল করে দেখেন তো, এই কোয়াড্রেন্টটা আর এই কোয়াড্রেন্টটার মধ্যে কোন কোয়াড্রেন্টের ডিসটেন্স এই লাইন থেকে দূরে? অবশ্যই এই কোয়াড্রেন্ট ডিসটেন্স।
এই জন্য এই কোয়াড্রেন্টটাকে আমরা কি বলি, ল্যাটারাল কোয়াড্রেন্ট অর আউটার কোয়াড্রেন্ট, আউটার অর ল্যাটারাল কোয়াড্রেন্ট। আর এই কোয়াড্রেন্টের ডিসটেন্স এই লাইনের কাছে অবস্থান করে, এই জন্য এই কোয়াড্রেন্টের নাম কি দিচ্ছি আমরা জানেন, ইনার কোয়াড্রেন্ট অর মিডিয়াল কোয়াড্রেন্ট। এর বলছেন এগুলো এগুলো হচ্ছে ইউজ, মানে কোথায় আমরা ইউজ করি আসলে। আবার আমার এই হাতের দিকে তাকান, দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্য হ্যান্ড। এই হাতের মধ্যে দিস ইজ দ্য মিডিয়াল ফিঙ্গার এন্ড দিস ইজ দ্য রিং ফিঙ্গার। তাহলে আমার রিং ফিঙ্গারটা কোন দিকে অবস্থান করে দেখেন তো। রিং ফিঙ্গারটা এটা হচ্ছে আমাদের লাইন অফ এটা হচ্ছে মিডিয়াল লাইন। তাহলে এই লাইন থেকে আমি যদি ডিসটেন্স চিন্তা করি, এই ডিসটেন্স বেশি বড় নাকি এই ডিসটেন্স বেশি বড়? তাহলে এই ডিসটেন্স বেশি দূর। তাহলে আমি কি বলবো যে মিডিয়াল ফিঙ্গার ইজ সিচুয়েটেড কোথায়, ল্যাটারাল টু দ্য রিং ফিঙ্গার, অথবা রিং ফিঙ্গার ইজ সিচুয়েটেড মিডিয়াল টু দ্য মিডিয়াল ফিঙ্গার। ক্লিয়ার? ইন্টারসাসেপশন বানানটা খুব ডিফিকাল্ট না, ইন্টারসাসেপশন ডিজিজটার নাম, আপাতত দরকার নাই, আপনাদের ডিজিজের দরকার নাই, আমি ডিজিজ সব পড়াবো আপনাদেরকে, টেনশন করার কিছু নাই। আমরা আগে বলেছি আমরা ছোট্ট জিনিসগুলো শিখিনি, আজকে আমরা বেসিক আজকে পরিচয় হই আমরা, এরপর ক্লাস আমরা জয়েন্টের মুভমেন্ট থেকে ইচ এন্ড এভরিথিং পড়বো, বাট আজকে আমরা একটু শুনি, ভালো শুনেন। তাহলে এটা হচ্ছে, এবার আসেন মাথার দিকেও আমরা মিডিয়াল, আমরা জানি আমি যে মাথাটাকে কাটি এই পোর্শনটাকে, মানে মাথার ভিতরের দিকে পোর্শনটাকে বলি মিডিয়াল পোর্শন, আর যদি আমি উল্টো দিকে তাকাইতাম ওইটাকে আমরা বলতাম ল্যাটারাল পোর্শন। ঠিক আছে, এতটুকু জানলে হবে, মনে রাখেন কিন্তু ওগুলা ভুলবেন না। যখন পড়াবো, যখন ডিজিজে যাব, তখন যদি না পারেন তো খবর আছে, ওগুলা কয়ে ফেলবো। আচ্ছা, ল্যাটারাল দিকে কই, তাহলে আমরা ল্যাটারাল জানি যে কি, যত আমার এই পয়েন্ট থেকে ডিসটেন্সে যাবে তত কি এটা ল্যাটারাল। ওকে, তাহলে এখন কি বলতে পারতেছি বলুন তো, মিডিয়াল ফিঙ্গার ইজ ল্যাটারাল টু দা রিং ফিঙ্গার এন্ড রিং ফিঙ্গার ইজ মিডিয়াল টু দা মিডল ফিঙ্গার। আর এটা কি, ল্যাটারাল পোর্শন অফ দ্য হেড। এটা লাগবে আমাদের। ওকে, আর লাগবে না, এনাফ। ওকে, সুপিরিয়র এন্ড ইনফেরিয়র, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, এটা ভুল করা যাবেই না, এটা ভুল করা যাবে না। মেডিকেল লাইফে এই টপিকটা এত বেশি শুনবো আমরা। ওকে, এটা কোনো মানে অপরিসীম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, অ্যানাটমি আর ফিজিওলজি এটাকে যদি কম্বাইন করতে পারেন, মেডিকেল লাইফ ইজি। অ্যানাটমি যদি আপনি খুব ভালো দক্ষতা রাখতে পারেন, তাহলে সার্জারি আপনার জন্য ইজি। ফিজিওলজি আর প্যাথোলজিকে যদি ভালো দক্ষতা রাখতে পারেন, তাহলে গাইনি এবং মেডিসিন আপনার জন্য ইজি। এটা হচ্ছে মেন কথা। সো মুখস্থ করার কিছু নাই, সিম্পলি আমরা ধরি, আপনি আস্তে আস্তে করে আমার সঙ্গে আগান, আর কথা নেই। প্রফিট প্রিপারেশন আমার সঙ্গে নেবেন না, ক্লিয়ার? বিকজ আমরা প্রফিট আগে কখনো শেষ করতে পারবো না, ক্লিয়ার? সো প্রফিট প্রিপারেশন আমার সঙ্গে ভুলে নেবেন না, আপনারা প্রফিট প্রিপারেশন প্রফিট মধ্যে নিতে থাকেন, মুখস্থ করতে থাকেন, যেগুলো আপনার রিটেন কোশ্চেন আসবে। ওকে, আপনারা শুধুমাত্র বেসিক প্লাস পোস্ট গ্রাজুয়েশনের পড়াগুলো আমার সঙ্গে কমপ্লিট করবেন। ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েশনে কেন বলতেছি, বিকজ আপনি এগুলো রেখে দিবেন, ফিউচারে যখন আপনি পোস্ট গ্রাজুয়েশন পড়ালেখা করবেন তখন আপনি আস্তে আস্তে করে এগুলোকে অ্যাপ্লাই করবেন। ওকে, আর আমরা অবশ্যই বই আমি পরে দেখাই দিব, যখন একটা চ্যাপ্টার শেষ হবে তখন আমি বই দেখাই দিব আপনাদেরকে। আচ্ছা, ক্লিয়ার? টাইপস অফ জয়েন্ট সব পড়াবো ভাই, আমি বললাম তো টাইপস অফ জয়েন্ট সব পড়াবো ভাইয়া। নেক্সট ক্লাসটাই আমাদের মুভমেন্ট, তারপর ক্লাসে টাইপস অফ জয়েন্ট পড়াবো, জয়েন্টের প্রত্যেকটা জিনিস বুঝাবো, মেমব্রেনাস কি, অসিনাস কি, সব পড়াবো ইনশাআল্লাহ। ওয়েট করেন, এখন আসেন সুপিরিয়র এন্ড দা ইনফেরিয়র। ওকে, সো আমাদের টপিকটা খুব ইজি টপিক, এটা হচ্ছে সুপিরিয়র। বুঝা যাচ্ছে সুপিরিয়র কোথায়, পায়ের দিক থেকে মাথা দিকে আমরা বলি সুপিরিয়র। ভাই এখনো ভালো মতো ইউজ করতে পারি না, কষ্ট হচ্ছে ভাইয়া, আরো আস্তে আস্তে ইউজ করতে হতে হাতে চলে আসবে, কারণটা অনেক কষ্ট না দেখে রাখতে হয়তো। আচ্ছা, এখন আসেন এই সুপিরিয়র ওয়ার্ডটা কি কিভাবে বুঝে দেখেন আমরা, দিস ইজ দ্য ক্লাভিকল। তাহলে ক্লাভিকলটা আমার পায়ের, তাহলে আমি আবার বুঝতেছি সুপিরিয়র কিভাবে বের করব, যে পায়ে থেকে ডিসটেন্স, পায়ে থেকে এই যে পায়ের দিক থেকে ডিসটেন্স বের করব। তাহলে আমি যদি বলি যে আমার নাকটা আর ঠোঁটটা কে কার সুপিরিয়র, তাহলে বুঝা যাচ্ছে নোজ ইজ সুপিরিয়র টু দ্য লিপ এন্ড লিপ ইজ ইনফেরিয়র টু দ্য নোজ। ঠিক একইভাবে আমি যদি বলি যে এই যে আমার এখানে এই যে কত আমাদের লিম্ফ নোড দেখা যাচ্ছে, দেখছেন লিম্ফ নোড কি পড়া বড় বয়া, এই যে এগুলো হচ্ছে লিম্ফ নোড। এই লিম্ফ নোডের নাম কি দেখেন, এই লিম্ফ নোড কোথায় অবস্থান করে একটু খেয়াল করে দেখেন, এই যে ক্লাভিকল, এটা হচ্ছে ক্লাভিকল, ক্লাভিকলের উপরে অবস্থান করে। তাহলে উপরে, হ্যাঁ উপরে মানে কি, তাহলে বুঝা যাচ্ছে মানে পায়ের থেকে ওর ডিসটেন্স বেশি আর পায়ের থেকে ওর ডিসটেন্স কম।
তাহলে আমরা এই যে লিম্ফ নোড গুলো আছে এগুলোকে আমরা কি নাম দিব তাহলে? কোথায় আছে? সুপেরিয়র টু দা ক্লাভিকল, এই জন্য এর নামকরণ করা হয়েছে সুপ্রা ক্লাভিকুলার কি লিম্ফ নোড। তাহলে আমরা মনে রাখতে হবে আমরা এই সুপিরিয়র ওয়ার্ডটাকে কি করতে পারি, একটা ওয়ার্ড উচ্চারণ করতে পারি, সেটা সুপ্রা। ঠিক আছে, তাহলে আমরা সুপিরিয়র উচ্চারণ করবো না, সরাসরি কি বলবো? সুপ্রা। তাহলে সুপ্রা মানে হচ্ছে কোনো কিছু যদি কোনো কিছুর উপরে থাকে তাহলে আমরা কি বলবো? সুপ্রা। যেমন এখানে কি পাচ্ছি আমরা, যে সুপ্রা ক্লাভিকুলার লিম্ফ নোড, ঠিক না? তার তো কি, তার অর্থ হচ্ছে আমার এই লিম্ফ নোডটা ক্লাভিকলের উপর অবস্থান করে। এবার আমরা ডিরেকশন করি এটাকে। ওকে, ইজি আমাদের জন্য, এটা ইজি, এটা কোনো ব্যাপারই না, আমরা পারবো। আমাদেরকে যেটা ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে ইনফেরিয়র। তাহলে ইনফেরিয়র হচ্ছে টুয়ার্ডস টু দা ফুট, ফায়ের দিকে যাবে। এই ইনফেরিয়রটাকে আমরা টোটাল 3টা ওয়ার্ড উচ্চারণ করি, তিনটার মিনিং হচ্ছে ইনফেরিয়র, তিনটার ক্ষেত্রে অর্থ হচ্ছে কি? নিচে। ঠিক আছে, তাহলে কি কি ওয়ার্ডটা? প্রথম হচ্ছে ইনফ্রা, তারপর হচ্ছে হাইপো, আর 3 নাম্বার হচ্ছে সাব। তাহলে ইনফ্রা বলে কি বুঝবো? নিচে। হাইপো বলে কি বুঝবো? নিচে। সাব বলে কি বুঝবো? নিচে। যেমন সাব কিউটেনিয়াস, কিউটেনিয়াস মানে কি? স্কিন। সাব মানে স্কিনের নিচে, সো দিস ইজ কল সাবকিউটেনিয়াস লেয়ার। ঠিক না? কথা বুঝতে পারছেন? তাহলে সাব বলতে আমরা কি বুঝাই? নিচে। সুপ্রা বলতে কি বুঝাই? উপরে। ইনফ্রা বলতে কি বুঝাই? নিচে। তারপর হাইপো বলতে কি বুঝাই? নিচে। যেমন এখানে একটা एग्जांपल দেওয়া আছে, ইনফ্রা অরবিটাল আর্টারি। অরবিট কাকে বলি? এই যে আমাদের চোখের যে কোটর, যেখানে আমাদের আইবল অবস্থান করে, একে আমরা বলি অরবিট। আর আমাদের এই অরবিট একদম নিচের দিক দিয়ে একটা নার্ভ গেছে, এটাকে আমরা বলি আর্টারি গেছে, এটাকে বলি ইনফ্রা, কারণ অরবিটের নিচে। সো দিস ইজ কল ইনফ্রা অরবিটাল আর্টারি। ঠিক আছে, আরো एग्जांपल দেখি আমরা একটু। আর কি एग्जांपल আছে? হাইপোগ্লোসাল নার্ভ, আমরা সবাই চিনি নার্ভটাকে, ঠিক না? কয় নাম্বার নার্ভ এটা? কয় নাম্বার নার্ভ হাইপোগ্লোসাল? হাইপোগ্লোসাল মানে কি জানেন তো নাকি জানেন না? কত, 9 নাকি 11? 9 নাকি 11? না পারলে সবগুলো গুলি করে ফেলবো। এমন একজন বলে 12, একজন বলে 9, একজন বলে 13। বলবেন আমাকে? 9 না, 9 গ্লোসোফেরিঞ্জিয়াল। আচ্ছা, তাহলে হাইপোগ্লোসাল, গ্লোসাস মানে জিহ্বা, হাইপো মানে জিহ্বার নিচে। তাহলে যে নার্ভ জিহ্বার নিচে দিয়ে পাস করে, আমরা যখন পড়বো, আমি এগুলো পড়ে নিউরোঅ্যানাটমি পড়বো, তখন প্রত্যেকটা নার্ভের অ্যাকশন অফ মেকানিজম, কে কিভাবে কাজ করে, কে কাকে কন্ট্রোল করে, সব বুঝাবো ইনশাআল্লাহ। হাইপোগ্লোসাল নার্ভ মানে কি? তাহলে যে নার্ভটা গ্লোসাস মানে জিহ্বার নিচ দিয়ে পাস করে, এই জন্য নার্ভের নাম কি হয়েছে? হাইপোগ্লোসাল নার্ভ। হাইপো মানে তাহলে নিচে, সিম্পল। সাব ম্যান্ডিবুলার লিম্ফ নোড, ম্যান্ডিবল, দিস ইজ দ্য ম্যান্ডিবল। আমি যদি ম্যান্ডিবলটাকে, এই স্কিনটাকে খুলে ফেলি, তাহলে আমরা দেখবো ঠিক ম্যান্ডিবলের যে অ্যাঙ্গেল আছে, এই যে স্লিট আছে, এই স্লিটের ঠিক নিচে কতগুলো লিম্ফ নোড আছে। সো এই জন্য এই লিম্ফগুলোর নাম হচ্ছে কি? সাব মানে নিচে, ম্যান্ডিবুলার মানে ম্যান্ডিবুলের নিচে লিম্ফ নোড। সো দিস ইজ কল্ড সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড। তাহলে আমরা কি আছে? সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড, ইনফ্রাঅরবিটাল আর্টারি এবং হাইপোগ্লোসাল নার্ভ। তাহলে সুপ্রা বলতে বুঝাবো উপরে, আর সাব বলতে, হাইপো বলতে, ইনফ্রা বলতে বলবো নিচে। এটাকে মাথায় রাখি, মাথায় ঢুকান। আজকের পড়াটা অবশ্যই একবার রিভাইজ দিবেন, ফর ইয়োরসেলফ এন্ড ইয়োরসেলফ এন্ড ইয়োরসেলফ, আর কোনো কারণ না। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ আরো ভালোভাবে টপিকগুলো ক্লিয়ার করা ট্রাই করবো। আজকে যতটুকু বলতেছি সেটা ভালো মনে রাখেন। এবার আসেন, তাহলে আইটা ওয়ার্ড করি কম্বিনেশন টার্ম। কম্বিনেশন টার্ম মানে কি? যে আমরা কোনো কিছুকে মিক্সড আপ করে উচ্চারণ করবো। তাহলে আমি যদি বলি যে এখানে খেয়াল করে দেখেন, আমার এই কানের অবস্থান আমার জিভ ঠোঁটের কোথায়? এখন খেয়াল করে দেখেন আমার কানের অবস্থান ঠোঁটের কোথায়? 1 নাম্বার উপরে। কোথায়? 1 নাম্বার কোথায়? উপরে, সুপিরিয়র। 2 নাম্বার, এটা হচ্ছে সেন্ট্রালের কাছাকাছি, এটা হচ্ছে দূরে, তাহলে এটা ল্যাটারালি, ঠিক না? তাহলে এখানে দুইটা ওয়ার্ড উচ্চারণ পাচ্ছি আমরা, একটা হচ্ছে সুপিরিয়র, একটা হচ্ছে ল্যাটারালি। তাহলে দুইটাকে আমি কিভাবে একসাথে উচ্চারণ করবো? আমরা আগে বলেছিলাম সুপিরিয়র এন্ড ল্যাটারাল একসঙ্গে উচ্চারণ করবো সুপেরো ল্যাটারাল। কি বলবো তাহলে এটাকে আমরা সাথে? সুপেরো ল্যাটারাল। তাহলে এভাবে করে আমরা কি করি? কম্বিনেশন টার্ম ইউজ করি, মানে এক একটা ওয়ার্ডকে একসঙ্গে জোড়া লাগা ইউজ করি। তাহলে আমরা এখন বুঝতে পারতেছি কোনটাকে আমরা ল্যাটারাল বলবো, কোনটাকে আমরা মিডিয়াল বলবো। আপনি যদি কথাগুলো শুনেন তাহলে প্রত্যেকটা বুঝবেন। তাহলে একটু কম্বিনেশন টার্মগুলো মনে রাখার ট্রাই করেন। দেখেন আমি লিখে দিচ্ছি এখানে, সুপিরিয়র কে বলবো সুপেরো, ইনফেরিয়র কে ইনফেরো, অ্যান্টেরিয়র কে অ্যান্টেরো, পোস্টেরো, ভেন্ট্রো, ডরসো, মেডিও এন্ড ল্যাটেরো। এগুলো মনে রাখবেন, ঠিক আছে? জাস্ট মেমোরাইজ করে নেবেন। এবার আসেন দুইটা ওয়ার্ড, সুপারফিশিয়াল এন্ড ডিপ। এটা বোঝা কিছু নাই। সুপারফিশিয়াল হচ্ছে মোস্ট কি
প্রক্সিমাল টু দ্য সারফেস অর এনভায়রনমেন্ট। ওকে, সিম্পল বিষয়, যত বেশি এনভায়রনমেন্টের কাছে থাকবে তত সুপিরিয়র, যত এনভায়রনমেন্ট থেকে দূরে চলে যাবে তত কি ডিপ। ওকে, তাহলে সুপিরিয়র, তাহলে কি যে আমাদের স্কিন, আমাদের যে রিবস গুলো আছে এটা কোথায়, সুপিরিয়র টু দা বডি ক্যাভিটি। আর আমি যদি আমি বলি যে এই যে আমাদের এখানে একটা গ্রেট ভেসেল আছে, মানে আমাদের কি বলে অ্যাওর্টা, তারপর হচ্ছে ইনফিরিয়র এবং সুপিরিয়র যে ভেনা কাভা আছে, সেগুলো কোথায়, আমাদের সারফেসের অনেক ভিতরে অবস্থান করতেছে, যেগুলো হচ্ছে ডিপ অংশ। এই জন্য আমাকে গ্রেট ভেসেল গুলো কি ডিপ ভেসেল বলি আমরা, গ্রেট ভেসেল গুলো নাম কি ডিপ ভেসেল, ঠিক না? আচ্ছা, এটা দরকার নেই, বুঝা জিনিস পারবেন। এবার আসেন, এটা খুব ভালোভাবে পড়তে হবে, এটা না, এটা বুঝতে হবে আমাদের এক্সটার্নাল এবং ইন্টারনাল। ওকে, তাহলে আমরা সবাই বুঝতেছি এক্সটার্নাল মানে যত সারফেসের কাছাকাছি বা এনভায়রনমেন্টের কাছাকাছি, আর ইন্টারনাল মানে যত এনভায়রনমেন্ট থেকে দূরে। তাহলে খেয়াল করে দেখেন, আমাদের কানের অংশটা আছে, এর মধ্যে এটাকে আমরা বলি এক্সটার্নাল ইয়ার, হ্যাঁ, আর এই দুটাকে বলি মিডল এবং কি বলে, মিডল এবং ইনার ইয়ার। তাহলে মিডল এবং ইনার ইয়ার হচ্ছে ইনফিরিয়র পার্টে অবস্থান করতেছে, সরি ইন্টারনাল পার্ট অবস্থান করতেছে, আর এটা হচ্ছে এক্সটার্নাল অবস্থান করতেছে। এই জন্য এটা হচ্ছে এক্সটার্নাল আর এগুলো হচ্ছে ইন্টারনাল। ওকে, তাহলে একটা কথা মনে রাখবেন, এক্সটার্নালে অপর নাম কি বল, এটা ওয়ার্ড কি সুপিরিয়র, এক্সটার্নাল এটা ওয়ার্ড কি সুপিরিয়র, একই নামে উচ্চারণ করা হয়। যেমন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল কেন, কারণ আমাদের এখানে দুটো মাসেল আছে, একটা হচ্ছে এক্সটার্নাল মাসেল আর এটা হচ্ছে ইন্টারনাল মাসেল। আপনি যদি প্যাটার্নটা দেখেন, আপনি দেখবেন ইন্টারনাল মাসেলটার উপরের দিকে কে থাকে, এক্সটার্নাল মাসেল। তাহলে উপরে মানে এটা মোর সুপিরিয়র, আরো উঁচু উঁচু মানে অংশ, এই জন্য এক্সটার্নালটাকে অনেক সময় সুপিরিয়র বলেও থিঙ্ক করা হয়, ঠিক আছে, যদি এটা একই ওয়ার্ড না, বাট আমরা থিঙ্ক অ্যাজিউম করে নিতে পারি। তাহলে এটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ঠিক আছে। তাহলে ইন্টারনালটা কি ইন্টেরিয়রলি অবস্থান করে, আর এক্সটার্নালটা এক্সটেরিয়রলি অবস্থান করে, এই জন্য এটা হচ্ছে সুপিরিয়র মাসেল, এটা হচ্ছে ইনফিরিয়র মাসেল, হোয়াটএভার। আর এটা কি দেখেন, এর আরেকটা ওয়ার্ড হচ্ছে ল্যাটারাল। তাহলে এক্সটার্নাল ওয়ার্ডটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি, তিন ভাগে, এক্সটার্নাল, সুপিরিয়র অথবা ল্যাটারাল, ঠিক আছে। তাহলে ল্যাটারাল কেন, দেখেন কি বলছে, এক্সটার্নাল রোটেশন অফ দ্য আর্ম। দেখেন কেন, কারণ দেখেন এই যে আমার হাতটা কোথায় ছিল, এই দেখেন এখানে ছিল, সে কোথায় চলে গেছে, বাইরের দিকে চলে গেছে। তাহলে বাইরের দিকে যাওয়া মানে কি, এক্সটার্নাল দিকে যাওয়া। আমি আগে বলেছি পরিবেশের দিকে গেলে এক্সটার্নাল, পরিবেশ থেকে দূরে চলে আসলে ইন্টারনাল। তাহলে আমি এই যে হাতটাকে এভাবে ছিল, হাতটাকে এভাবে করলাম, তাহলে এটাকে আমি কি বলতে পারি, মোর ডিস্টাল টু দ্য কি মিডিয়ান লাইন। সো মিডিয়ান লাইন থেকে দূরে গেলে কি বলি, ল্যাটারাল। সো দিস ইজ কল্ড ল্যাটারাল রোটেশন অফ দ্য কি নি জয়েন্ট, ল্যাটারাল রোটেশন অফ দ্য এলবো জয়েন্ট। তাহলে ল্যাটারাল রোটেশন অফ দ্য এলবো জয়েন্ট যে কথা, এক্সটার্নাল রোটেশন অফ দ্য এলবো জয়েন্ট কি একই কথা। এই জন্য আমরা কি বলতে পারি যে এক্সটার্নালটার অপর মিনিং হচ্ছে ল্যাটারাল। তাহলে এক্সটার্নাল তিনটা মিনিং, এক্সটার্নাল ইটসেলফ ইজ দ্য মিনিং, সুপিরিয়র ইজ অলসো মিনিং এন্ড ল্যাটারাল ইজ অলসো মিনিং। সো থ্রি মিনিংকে আমরা একসঙ্গে বলতে পারি, এক্সটার্নাল যে কথা, সুপিরিয়র সে কথা, ল্যাটারাল সে কথা, তিনটাকে একইভাবে বলা করা যায়, ঠিক আছে, এটা মনে রাখেন। হ্যাঁ, দুটো ডিফারেন্ট টার্ম, বাট আমরা কি অ্যাজিউম করে দিতে পারি, অ্যাজিউম মানে থিঙ্ক করে না আর কিছু না, বাট এত ক্রিটিক্যাল চিন্তা করার দরকার নেই, আপনি এক্সটার্নাল মনে রাখেন, দরকার নেই ইন্টারনাল। সো এটা হচ্ছে এক্সটার্নাল, একটা এক্সটার্নালের অ্যাব্রিভিয়েশন হচ্ছে এক্সট্রা। যেমন এটা কি, আমাদের এই মাসেলটা খেয়াল করে দেখেন, এই মাসেলটা আমাদের চোখের দুটো মাসেল, একটা হচ্ছে চোখের ভিতরের দিকে আছে, আর হচ্ছে চোখের বাইরের দিকে আছে। তাহলে যেটা ভিতরের দিকে আছে সেটা অ্যাওয়ে ফ্রম দ্য এনভায়রনমেন্ট, আর যেটা বাইরের দিকে আছে সেটা হচ্ছে মোর প্রক্সিমাল টু দ্য এনভায়রনমেন্ট। এই জন্য এই মাসেলটার নাম দিছি এক্সট্রা অকুলার মাসেল, আর ভিতরে মাসেলটার নাম দিছি ইন্ট্রা অকুলার মাসেল। আমরা আগে বলেছি আজকে টপিকটা একদম বাবু, একটা বাবু টপিক, বাট বাবু টপিক আমরা পড়তেছি, কিছু করার নেই, আমাদের বাবু টপিক পড়তে হবে, বিকজ বাবু টপিক না ছাড়া আমরা বুড়ো টপিক দিতে পারবো না। এবার হচ্ছে ইন্টারনাল, একইভাবে ইন্টারনাল কথা বলার দরকার নেই, আমি বুঝে গেছি যে ইন্টারনাল মানে হচ্ছে ইন্টারনাল যে ওয়ার্ডটা, তার আরেক ওয়ার্ড কি ডিপ, আরেকটা ওয়ার্ড মিডিয়াল, সেম কথা। তাহলে এক্সটার্নাল অর্থ হচ্ছে সুপিরিয়র, সরি সুপিরিয়র হবে না, সুপারফিশিয়াল হবে, ওয়ার্ডটা ভুল হয়েছে, কারেকশন করবেন, আমি সুপিরিয়র লিখে ফেলছি না, এটা সুপিরিয়র, এটা ঠিক করবেন, এটা সুপিরিয়র না, এটা সুপারফিশিয়াল, আমি ভুলে ফেলছি, সুপারফিশিয়াল মানে মোর সুপারফিশিয়াল। তাহলে এক্সটার্নালি অপর ওয়ার্ড হচ্ছে সুপারফিশিয়াল এন্ড ল্যাটারাল, আর ইন্টারনালি অপর অর্থ হচ্ছে ডিপ এবং মিডিয়াল, ঠিক আছে। তাহলে আমি যদি হাতটাকে ভিতর দিকে নিয়ে আসি, সো এটা কি মিডিয়াল রোটেশন অথবা ইন্টারনাল রোটেশন, ওকে। আর আমার যে মাসেলগুলো ভিতর দিকে থাকে, যেটা আমরা ইন্টারনাল অ্যাবডোমিনাল অবলিক মাসেল, বিকজ দে আর টু মাসেল, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক। তো এক্সটার্নাল অবলিক কি করে, ইন্টারনাল অবলিককে ঢেকে রাখে, সো এটা কি ইন্টারনালটা ভিতরের দিকে অবস্থান করে মানে ডিপ, আর এক্সটার্নালটা বাইরের দিকে অবস্থান করে, সো সুপারফিশিয়াল। তাহলে ইন্টারনাল তিনটা মিনিং, ইন্টারনাল ইটসেলফ ইজ এ মিনিং,
ডিপ ইজ আ মিনি এন্ড মিডিয়াল ইজ আ মিনি, জাস্ট এটা মনে রাখেন, এত মেমোরিজ দরকার নেই। ওকে, এবার আসেন হ্যান্ডের ক্ষেত্রে, এটা আবার সবচেয়ে বেশি ঝামেলা করে আমার মানে যে সব বেশি লাগে। হ্যান্ডের দুইটা সারফেস, এই সারফেসটা দিকে খেয়াল করে দেখেন, এই সারফেসে অনেকগুলো নাম আছে। প্রথম নামটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা আমরা জানি। আরেকটা নাম হচ্ছে পালমার সারফেস, আরেকটা নাম হচ্ছে ভোলার সারফেস। এই ভোলার নামটা উচ্চারণ করি না আমরা, কেটে দেন, ঠিক আছে? ক্লিয়ার? সো আমরা বলতেছি আমাদের হ্যান্ডের এই সারফেসটাকে আমরা তিনটা নামে উচ্চারণ করতে পারি। অ্যান্টেরিয়র সারফেস, ওকে, নো প্রবলেম। বাট অ্যানাটমিস্টটা ভালো মানুষ না, তারা যথেষ্ট জঘন্য মানুষ, তারা পছন্দ করেন, তাহলে কেন আমি এটাকে অ্যান্টেরিয়র বলবো, এটার নাম দিব আমি পামার সারফেস, বিকজ ইট ইজ আ পাম। আরেকটি পাশে ওকে, এটা আরেকটা নাম দিতে পারি ভোলার সারফেস। ভোলার নাম উচ্চারণ করা দরকার নেই, বিকজ আমরা এটা ইউজ করি না। সো তিনটা সারফেস, অ্যান্টেরিয়র সারফেস ইটসেলফ ইজ ওকে, বেস্ট পালমার সারফেস, রেয়ারলি ভোলার সারফেস। ওকে, জাস্ট মনে রাখেন। আর এটা কি, এটা হচ্ছে এই দেখেন, এটা কি ডরসাল সারফেস, দেখছেন? বিকজ কেন আমি আগে বলেছি, দেখছেন? তাহলে আমরা কিন্তু এই নাম, এটা নাম দিতে পারতাম ভেন্ট্রাল সারফেস, বাট হাতের ক্ষেত্রে ভেন্ট্রাল ওয়ার্ড উচ্চারণ করা হয় না। বারবার বলতেছি, হাতের ক্ষেত্রে ভেন্ট্রাল ওয়ার্ড উচ্চারণ করা হয় না, না এবং না। কিন্তু এটাকে কিন্তু আমরা কি বলতে পারি, আমরা আগে বলেছি সামনের দিকে হলে কি ভেন্ট্রাল, পিছন দিকে হলে কি হবে ডরসাল। সো এটার অপর নাম কি দেওয়া যায়, ডরসাল অথবা ডরসাম অফ দ্য হ্যান্ড, ডরসাল অথবা ডরসাম অফ দ্য হ্যান্ড। বাট এটাকে কিন্তু ভেন্ট্রাল বলা যাবে না, কি বলতে হবে, পামার অথবা ভোলার সারফেস। বেস্ট ইজ পামার। ওকে, অ্যানাটমিস্টরা বলছেন, ওরা বেশি ইউজ করছেন, তা আমরা বলবো। তাহলে এটাকে আমরা ভেন্ট্রাল বলবো না, ভেন্ট্রাল বললে ভুল হবে। অ্যানাটমিস্টরা এটা মানে নাই, আপনিও মানতে পারবেন না, ঠিক আছে? সো দিস ইজ দা পালমার সারফেস এন্ড দিস ইজ দা ডরসাল সারফেস। ওকে, ওকে, এখন আসি ডিরেকশনাল টার্মস অফ দ্য হ্যান্ড। তাহলে ডিরেকশনাল, এখন এটা তো আমরা বুঝে কিছু নাই। আমরা এবার যদি আমি যে হাতটাকে এভাবে করি, তাহলে এটা কি আমার ল্যাটারাল আর এটা কি আমার মিডিয়াল, এগুলো আমরা জানি ফেলছি, এটা জানা দরকার নেই, এগুলো পড়ে ফেলছি আমরা। আর পায়ের ক্ষেত্রে কি আসেন, পায়ের ক্ষেত্রে কি হবে দেখেন তো। আচ্ছা, আমরা সবাই জানি, ধরেন এটা হচ্ছে পা, দেখতেছেন? এটা হচ্ছে পা, আমাকে কি দেখা যায়, দেখতে সমস্যা হয়? ভাইয়াকে কি দেখা যাচ্ছে? ভাই বুঝতেছি না আসলে, আমার হ্যান্ডটা কি দেখতে পাচ্ছেন? দেখা যায় কিনা, দাঁড়ান দেখি একটু। হ্যাঁ, দেখা যায়। দেখেন এটা হচ্ছে পা, ধরেন এই যে পাটা আসছে, এটা হচ্ছে আমার পায়ের ফুট। খেয়াল করে দেখেন, আমি যদি পায়েটাকে চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখেন এটা কিন্তু আমার কোথায়, এটা কিন্তু আমি এই যে নিচে সার্ফেসটা কি, তাহলে আমার হাতের ক্ষেত্রে, আমার হাত, আমি যদি হাতটাকে এভাবে করি, ওকে ইটস ওকে, বা এটা কিন্তু নিচে চলে গেছে। সো আমি যদি এটাকে উল্টা করতে পারতাম, তাহলে পায়ের এই পাতাটা আসলে কি প্ল্যান্টার সারফেস। ওকে, তাহলে আমার হাতের জন্য এটা হচ্ছে পালমার সারফেস, আর পায়ের জন্য হচ্ছে প্ল্যান্টার সারফেস, ঠিক আছে? কিন্তু একইভাবে কি হবে, পায়ের এই সারফেসটার নাম কি, উপরের সারফেসের নাম কি, ডরসাল সারফেস। তাহলে পায়ের ক্ষেত্রে কি বলতে হবে, ডরসাল সারফেস, এটা ঠিক আছে, বাট এটাকে বলতে হবে কি প্ল্যান্টার সারফেস, নট পালমার সারফেস। ওকে, এবার আসেন যেটা সবচেয়ে ঝামেলা করে, সেটা হচ্ছে আমাদের ব্রেন। ব্রেনের ক্ষেত্রে মাল্টিপল ডিরেকশন আছে, আমরা বুঝে ট্রাই করবো ইনশাল্লাহ। দেখেন ব্রেনের ক্ষেত্রে আমি বলছি মাল্টিপল ডিরেকশন আছে। দেখেন ব্রেনের অনেকগুলো সারফেস আছে, আমি এখন যেটা কথা বলতেছি সেটা হচ্ছে সেরেব্রাম, আমরা শুধুমাত্র এখন সেরেব্রামের কথা বলতেছি, আমরা এখন সেরেব্রামের কথা বলতেছি, শুধুমাত্র সেরেব্রাম। আমরা ব্রেনটাকে তিনটা ভাগে ভাগ করি, ধরেন এটা হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র ব্রেন বা ফোর ব্রেন, এটা হচ্ছে মিড ব্রেন, আর এটা হচ্ছে হাইন্ড ব্রেন। কথার কথা, আমরা কি করব, একটা লাইন টানবো কোথায়, মিড ব্রেন বরাবর। মিড ব্রেনের উপরে ডিরেকশনটা একরকম, আর মিড ব্রেনের নিচে ডিরেকশন হচ্ছে আরেক রকম। সো আমাকে মাথায় রাখতে হবে আমি কোথার কথা বলতেছি, মিড লাইনের উপরে কথা বলতেছি নাকি এই লাইনের নিচে কথা বলতেছি। যদি লাইনটার উপরে কথা বলি তাহলে ডিরেকশন একরকম, আর লাইনটার যদি নিচে কথা বলি তাহলে ডিরেকশন আরেক রকম। তাহলে আমরা এখন কোথায় কথা বলতেছি, লাইনটার উপরে কথা বলতেছি, তাহলে এটা হচ্ছে লাইনটার উপরে। তাহলে এখানে একটা লাইন আছে, এই বড় একটা লাইন আছে, আমি লাইনটার উপরে কথা বলতেছি। এই লাইনটা কোথায় টানছি, মিড ব্রেন বরাবর টানছি। ওকে, তাহলে আমরা সবাই জানি নাকের অপর নাম কি, নাকের অপর নাম হচ্ছে নোজ, ল্যাটিন ওয়ার্ড, বা ব্রিক, এর অপর নাম হচ্ছে রোস্ট্রেল বা রোস্ট্রালিস। ওকে, এখান থেকে আসছে রোস্ট্রাল। এই জন্য আমাদের এই সারফেসটা বা এই ডিরেকশনটাকে আমরা বলি রোস্ট্রাল সারফেস, ঠিক আছে? তাহলে আমাদের, আমি যদি বলি ব্রেনের অ্যান্টেরিয়র পোর্শনটার নাম কি বা এই ডিরেকশনটার নাম কি, বলবেন রোস্ট্রাল ডিরেকশন, রোস্ট্রাল সারফেস। এর অপর নাম কি, ফ্রন্টাল সারফেস। কেন, আমরা সবাই জানি আমাদের ব্রেনটা চারটা বোনস দ্বারা কভার করা থাকে, এবং সামনের দিকে যে বোনসটা থাকে এই বোনসটার নাম হচ্ছে আমাদের কি বোনস, ফ্রন্টাল বোন। এই জন্য আমাদের ব্রেনের এই সামনের যে পোর্শনটা আছে
এর অপর নাম দেওয়া হয়েছে ফ্রন্টাল সারফেস। তাহলে আপনি একে রোস্টাল সারফেস বলতে পারবেন, আপনি একে রোস্টাল সারফেস বলতে পারবেন, আপনি একে ফ্রন্টাল সারফেস বলতে পারবেন। রোস্টাল সারফেস ওকে, রোস্টাল সারফেস ওকে, ওকে, আবার ফ্রন্টাল সারফেস ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু অবশ্যই কোথায় হতে হবে, এই যে মিড লাইন বরাবর যে লাইনটা আনছি সেই লাইনের উপর হতে হবে, এই লাইনের পিছনে হলে হবে না। ওকে, এই লাইনের পিছনে হলে হবে না। এবার আসেন দুইটা সারফেস কথা বলি। পিছনের সারফেসটা, তাহলে এটার অপর নাম হচ্ছে কি সারফেস, কর্ডাল। ওকে, কর্ডাল কথার অর্থ কি দেখেন, কর্ডাল কথার অর্থ হচ্ছে এই যে কর্ডাল কথার অর্থ লেজ, কর্ডাল কথা হচ্ছে কি লেজ, বাট আমরা এখানে লেজ উচ্চারণ করছি না, কর্ডাল বলতে আমরা বোঝাচ্ছি পিছনের অংশ। তাহলে এই অংশটার অপর নাম হচ্ছে কর্ডাল সারফেস, অথবা এর অংশের অপর অংশের নাম হচ্ছে অক্সিপিটাল সারফেস। বিকজ কেন, কারণ কি আমাদের এখানে যে বোনসটা থাকে তার নাম হচ্ছে অক্সিপিটাল বোন। তাহলে আমি আমার সেরেব্রাম অথবা ফোর ব্রেন, এই ফোর ব্রেনের পিছনের পোর্শনটাকে আমরা দুইটা ভাগে নাম বলতে পারি, কর্ডাল পোর্শন অথবা অক্সিপিটাল পোর্শন, আপনি যেটা চেষ্টা বলেন, কোনো সমস্যা নেই। একটু মনে রাখা ট্রাই করে, এগুলা একটু আস্তে দেখি যে এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো ইনশাআল্লাহ। এবার আসেন ব্রেইনের কথা। আমি যদি ব্রেইনটাকে নিই, ধরেন দিস ইজ দ্য ব্রেইন, তাহলে দিস ইজ দ্য ব্রেইন, ইট ইজ দ্য কি পোর্শন, রোস্টাল সারফেস অর ফ্রন্টাল সারফেস, দিস ইজ দ্য অক্সিপিটাল সারফেস অর কর্ডাল সারফেস। এখন আসেন, এটা তো আমার কি সেরেব্রাম। ওকে, এটা কি আমার সেরেব্রাম। সেরেব্রামের উপরে যে অংশটা আছে এটাকে আমরা বলি ডরসাল সারফেস, আর সেরেব্রামের নিচের দিকে তাকাই, নিচে সারফেসটার নাম হচ্ছে ভেন্ট্রাল সারফেস। ঠিক আছে, তাহলে আমরা যখন বিভিন্ন কি বলে ক্রেনিয়াল নার্ভের এক্সিট নিয়ে কথা বলবো, তখন আমাকে এটা চিন্তা করতে হবে এটা কি ভেন্ট্রালি বের হয়েছে নাকি এটা ডরসালি বের হয়েছে, সেটা পরে বলবো। তাই মেইন কথা হচ্ছে এটা কি, যে আমার সেরেব্রাম, তার উপরের পোর্শনটার নাম হচ্ছে কি ডরসাল, আর নিচের পোর্শনটার নাম কি ভেন্ট্রাল। এটা কার ক্ষেত্রে, ব্রেনের ক্ষেত্রে। তাহলে ব্রেনের ক্ষেত্রে ওকে আমি আগে বলেছিলাম যখন কোনো কিছু শুয়ে থাকবে তখন আমরা সেভাবে বলবো। ওকে, কিন্তু কি বলেছিলাম যে লাইন অফ দ্য মিড ব্রেন, মিড লাইনের নিচে যদি কোনো লাইন টানি আমরা, হ্যাঁ মিড ব্রেনের নিচের দিকে যদি কোনো লাইন টানি, তখন কিন্তু ডিরেকশন চেঞ্জ, তখন আর ডিরেকশন একই হবে না, ডিফারেন্ট ডিরেকশন। ওকে, তো এই ডিফারেন্ট ডিরেকশন কি হতে পারে দেখেন, এর সামনে অংশকে বলবো অ্যান্টেরিয়র, পিছনে বলবো পোস্টেরিয়র, উপরে বলবো সুপিরিয়র, নিচে বলবো ইনফেরিয়র। ভালো না, কিন্তু অ্যানাটমিক্স নেই নাই। তো না না, এত সুন্দর নাম বলে তো হবে না, একটু কঠিন নাম বলো, এত ইজি নাম বলতেছো কেন, তাহলে হবে না। আমরা এখানে আসি, দেখেন এই যে আমার হাইন্ড ব্রেন, হাইন্ড ব্রেনের উপর অংশের নাম দিছে ক্রেনিয়াল। আমরা সবাই জানি ক্রেনিয়াম মানে হেড, ক্রেনিয়াম মানে হেড, বিকজ আমরা যখন এমব্রায়োলজি দেখবো, আমরা দেখবো এমব্রায়োলজির ক্ষেত্রে যে টিউব ফর্মেশন হয় ব্রেইনের ক্ষেত্রে, নিউরাল টিউব বলি, তার দুইটা পার্ট, ক্রেনিয়াল পোর্শন এন্ড দ্য কি কর্ডাল পোর্শন। ওকে, আমরা ইনশাআল্লাহ বলবো। সো ক্রেনিয়াল পোর্শন মানে হেড মাথা, আর কর্ডাল মানে পাছা মানে লেজ। এখন তাহলে আমরা যখন হাইন্ড ব্রেন নিয়ে কথা বলবো, মানে ওই যে মিড লাইনের নিচের দিকে কথা বলবো, তখন উপরের অংশের নাম হচ্ছে ক্রেনিয়াল আর নিচের অংশের নাম কি কর্ডাল। আর খেয়াল করে দেখেন সামনের অংশের নাম কি ভেন্ট্রাল আর পিছনের অংশের নাম কি ডরসাল। আমি মনে বলছিলাম যে ডরসাল বলতে কি বোঝায়, মনে আছে, ব্যাক প্লাস কি আপার, মিলছে। এই দেখেন ব্যাক আর ওখানে কি ছিল আপার, মিলছে এবার। তাহলে ডরসাল বলতে আমরা কি একদম ইজি হয়ে যাচ্ছে। তাহলে তাহলে একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকবে তখন তার সামনের অংশ ভেন্ট্রাল, পিছনের অংশ ডরসাল। একটা বাবু যখন হামাগুড়ি দিবে তখন তার ব্যাক উপরের অংশ ডরসাল, নিচের অংশ ভেন্ট্রাল। একটা ব্রেইন যখন হবে, ব্রেইন যদি আমি মিড লাইনের উপর দিকে তাকাই তখন তার উপরের অংশ ডরসাল, নিচের অংশ ভেন্ট্রাল। কিন্তু আমি যদি মিড লাইনের নিচের দিকে তাকাই তখন তার পিছনের অংশ ডরসাল, সামনের অংশ ভেন্ট্রাল। ক্লিয়ার এবার? তাহলে ডরসাল বলতে একটা ওয়ার্ড বলবেন ব্যাক প্লাস আপার, আর ভেন্ট্রাল বলতে কি বুঝবেন, কি ফ্রন্ট এন্ড লোয়ার, শেষ, আর কিছু দরকার নেই। কাহিনী খতম, সহজ। আমরা বুঝে গেছি, আমাদের কাহিনী খতম। আল্লাহ জানে বুঝছেন কিনা আপনারা, বুঝবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আমরা আগে বলেছি এই লাইনটা, যে এটা হচ্ছে লাইনটা, ঠিক আছে, যে লাইনটা আমি টানছিলাম একটু আগে বলছিলাম না, এটা লাইন টানবো, এই লাইনটা দেখছেন এখানে একবার সব লেখা আছে, আপনারা দেখে নেন একবার। কঠিন না, কঠিন কিছু নেই, একদম ইজি এগুলা, আস্তে আস্তে আরো বলবো। এই যেগুলা ভাইয়া একটু আলোচনা করে দিছি, আপনারা একটু দেখে নিন, ঠিক আছে। এবার আসেন আমাদের অ্যাক্সিসের কথা, খুব ইজি, এখন ছোট পার্ট আর কিছু নাই তেমন, সব পরে মোটামুটি যতগুলা টার্ম ছিল টার্ম আমরা উচ্চারণ করে ফেলছি। টার্ম আমাদের কাহিনী কত, হামাগুড়ির সময় কি বলবো, একই কথা। ডরসাল মানে আপার প্লাস ব্যাক,
আর ভেন্ট্রাল মানে লোয়ার এন্ড ফ্রন্ট, শেষ, আর কিছু দরকার নেই। এবার আপনি চিন্তা করেন যে কোনটা কি, বিকজ আপনার সেরেব্রাম মানে সেরেব্রাম কিন্তু এভাবে থাকে, মানে হামাগুড়ি স্টাইল থাকে, আর লোয়ার ব্রেন মানে হাইন্ড ব্রেন কিভাবে থাকে, সোজা হয়ে থাকে। এবার বুঝছেন কেন কেন নামগুলো ডিফারেন্ট হচ্ছে। ওকে, এখন দেখেন ইট ইজ দ্য কার্ডিনাল মানে গ্রেট ইম্পর্টেন্স। কার্ডিনাল কথার অর্থ কি, গ্রেট ইম্পর্টেন্স, যাকে আমরা কার্ডিনাল অ্যাক্সিস বলি না, এখানে অর্থ হচ্ছে গ্রেট ইম্পর্টেন্স মানে খুব ইম্পর্টেন্স। কেন, কারণ আমরা যখন কথা বলবো বিভিন্ন ডিরেকশনে, কারণ একটা পেশেন্টের যখন আমি স্লাইস করব, অথবা আমি একটা পেশেন্টের যখন কোনো ডিজিজ নিয়ে কথা বলবো, তখন আমাকে কিন্তু অবশ্যই এই ডিজিজগুলোর ক্ষেত্রে কি করতে হবে। আচ্ছা আরো ধীরে বলবো, আচ্ছা আরো ধীরে বলবো, শেষ সমস্যা নেই। আচ্ছা আজকে ক্লাস তো ইজি ক্লাস, এই জন্য তাদের বলতেছি, ঠিক আছে, নেক্সট ক্লাসগুলো আরো আস্তে আস্তে পড়াবো, সমস্যা টেনশন করেন না, ঠিক আছে। আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম আমরা, যে আমাদের এই লাইনগুলার বা আমাদের এই কি বলে যে মাত্রা বা ডাইমেনশনগুলো আছে, ডাইমেনশনগুলোর ইম্পর্টেন্স খুব বেশি, ঠিক আছে। কেন ইম্পর্টেন্ট বেশি, এটা আমরা যখন নিউরো অ্যানাটমি পড়বো তখন ভাইয়া খুব ভালোভাবে বুঝিয়ে দিব। আপাতত জাস্ট ধরে রাখেন ইম্পর্টেন্স আছে, কেন ইম্পর্টেন্স দেখেন। আচ্ছা কি কি আছে দেখি আমরা। প্লেন তিনটা, অ্যাক্সিস তিনটা, প্লেন তিনটা, অ্যাক্সিস তিনটা। প্লেন মানে প্লেন অথবা ফ্ল্যাট সারফেস, আর অ্যাক্সিস মানে লাইন, ঠিক আছে। তাহলে প্লেন কি কি আছে একটু খেয়াল করে দেখেন। থ্রি প্লেন, একটা হচ্ছে করোনাল প্লেন, একটা হচ্ছে স্যাজিটাল প্লেন, একটা হচ্ছে ট্রান্সভার্স প্লেন। আবার বলতেছি কয়টা প্লেন, তিনটা প্লেন। একটা হচ্ছে করোনাল প্লেন, একটা হচ্ছে স্যাজিটাল প্লেন, আর একটা হচ্ছে ট্রান্সভার্স প্লেন। তাহলে আমরা একটু এই প্লেনগুলোর নাম দেখবো, দেখার আগে আমরা একটু জানি আগে আগে অ্যাক্সিস কি কি আছে। অ্যাক্সিস কি কি আছে, হরাইজন্টাল অ্যাক্সিস, যার নাম হচ্ছে এটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। লংগিচুডাল অ্যাক্সিস আমরা সবাই জানি, লংগিচুডাল মানে এটাকে বলি আমরা এক্স অ্যাক্সিস। আর হচ্ছে স্যাজিটাল অ্যাক্সিস, এই যে পেটের মধ্য দিয়ে গেছে দেখেন, জেড অ্যাক্সিস। ওকে, তাহলে তিনটা অ্যাক্সিস, একটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর একটা হচ্ছে আমাদের এই যে জেড অ্যাক্সিস, ঠিক আছে। এক্স অ্যাক্সিস, ওয়াই আর জেড। ওকে, আচ্ছা কি কোনটা কেন কাজ করতেছে আমি একটু পর বোঝাচ্ছি তারা ভাইয়া। আচ্ছা ইম্পর্টেন্স কেন, ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ অফ দ্য অ্যানাটমি। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যা যদি বলেন সব ডাক্তার বুঝবে, তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার হচ্ছে না। আর হেল্প করে অ্যাভয়েড কনফিউশন বিটুইন হেলথ অ্যান্ড প্রফেশনাল, হেলথ প্রফেশনাল অ্যান্ড দ্য অ্যানাটমিস্ট, অর্থাৎ অ্যানাটমিস্ট এবং হেলথ প্রফেশনালের মধ্যে কোনো প্রবলেম হয় না, দুজনেই খুব ভালোভাবে বুঝতে পারে কার কথা বোঝানো হচ্ছে। তো আসেন তিনটা প্লেন, করোনাল প্লেন, তারপর স্যাজিটাল প্লেন এন্ড দা লংগিচুডিনাল প্লেন। ফার্স্ট হচ্ছে করোনাল প্লেন। ওকে, করোনাল প্লেনের অপর নাম হচ্ছে ভার্টিক্যাল প্লেন। করোনাল প্লেনের অপর নাম হচ্ছে ভার্টিক্যাল প্লেন। কেন এর নাম করোনাল, বিকজ ইট ইজ প্যারালাল টু দা করোনাল সুচার। করোনাল সুচার কি ভাইয়া, করোনাল সুচার কি, আচ্ছা আমরা সবাই জানি যে আমাদের কি আছে, আমাদের নাম কি এটার, ব্রেইনের যে চারটা বোন, এটা ধরেন ফ্রন্টাল বোন, দেয়ার আর টু বোন, একটা হচ্ছে দুইটা প্যারাটাল বোন, আর পিছন দিকে এখানে আছে কি আমাদের টেম্পোরাল বোন, আর পিছন দিকে আছে আমাদের অক্সিপিটাল বোন, ঠিক না। আচ্ছা তো এই যে আমার খেয়াল করে দেখেন, এই যে খেয়াল করে দেখেন, এই যে এটার নাম হচ্ছে করোনাল সুচার, আর এগুলোকে বলি আমরা স্যাজিটাল, এটাকে বলি স্যাজিটাল সুচার। খেয়াল করে দেখেন এই যে দুইটা প্যারাটাল বোনের মাঝখানে সুচারকে বলি স্যাজিটাল সুচার, আর এই সুচারটাকে বলি করোনাল সুচার। তাহলে আপনি কি করলেন, আপনি এই মানুষটা করোনাল সুচার বরাবর একটা প্লেন টানলেন, দেখেন প্লেনটা কেমন করে গেছে, একটু ভালো বোঝার ট্রাই করেন, আস্তে আস্তে বুঝেন, ভাই বুঝাচ্ছি। এই প্লেনটা খেয়াল করে দেখেন, এই প্লেনটা যদি আমি কাটি, একটা মানুষ এবার দাঁড়ায় আছে, আপনি মানুষটার মাঝখান বরাবর একটু স্লাইস করে দিলেন, তাহলে এখন মানুষটা কয়টা ভাগে ভাগ হয়েছে, দুটো ভাগে। তার একটা অ্যান্টেরিয়র পোর্শন তৈরি হয়েছে, একটা পোস্টেরিয়র পোর্শন তৈরি হয়েছে, ঠিক না। সিম্পল, এটা একটা মানুষ, আপনি মানুষটাকে মাঝখানে স্লাইস করলেন, তাহলে এখন মানুষটা কয় ভাগ হয়ে গেল, দুই ভাগ, একটা অ্যান্টেরিয়র ভাগ, একটা পোস্টেরিয়র ভাগ। তাহলে আমি যদি করোনাল প্লেনে কাটি, তাহলে একটা মানুষ কয়টা ভাগে ভাগ হবে, দুইটা ভাগে। কি ভাগ হবে, অ্যান্টেরিয়র ভাগ, পোস্টেরিয়র ভাগ, ঠিক আছে। তাহলে আমার পেট চলে আসবে সামনে, আর পাশা চলে যাবে পিছনে, এটা হচ্ছে করোনাল প্লেন। সিম্পল, বুঝছেন কথাটা, মুখ চলে আসবে সামনে, আমার মাথার পিছনে চলে যাবে পিছনে, এটা হচ্ছে করোনাল প্লেন। তাহলে আমি কোথায় কাটবো, আমার এই যে এভাবে কাটবো, এই যে এভাবে স্লাইস করবো, মানুষটাকে এভাবে স্লাইস করবো, তাহলে অ্যান্টেরিয়র হবে, পোস্টেরিয়র হবে, এটা হচ্ছে করোনাল প্লেন, ঠিক আছে। করোনাল প্লেনের অপর নাম কি, ফ্রন্টাল প্লেন। তাহলে দরকার আপনি করোনাল প্লেন মনে রাখেন, এত মনে রাখতে পারবেন না, শুধু করোনাল প্লেন মনে রাখেন, ঠিক আছে। এবার আসেন স্যাজিটাল প্লেন। আগে বলেছি স্যাজিটাল সুচার কোনটা, স্যাজিটাল সুচার কাটবো, তাহলে এটা সিম্পল বিষয়, আমি আমাকে এভাবে কাটবো, তাহলে কিভাবে কাটবো, একদম মিড লাইন বরাবর, এই যেভাবে মাঝখান বরাবর কেটে দিব। তাহলে আমার শরীরে কটা ভাগ হবে, দুইটা ভাগে, একটা ডানে চলে যাবে, একটা বামে চলে যাবে, তাহলে আমার ডান পাশ এক পাশে চলে যাবে, বাম পাশ আরেক পাশে চলে আসবে। সো দেয়ার আর টু প্লেন, দেয়ার টু সাইড, এটাকে বলি স্যাজিটাল প্লেন। ওকে, তাহলে একটা হচ্ছে করোনাল, আবার বলছে করোনাল মানে কি, আমি এমন ভাবে কাটবো যাতে করে আমার বডি দুটো পার্ট হয়, একটা পার্ট সামনে আর একটা পার্ট পিছনে, অ্যান্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র পার্ট। স্যাজিটাল প্লেনে কিভাবে কাটবো বডিটাকে আমি,
এভাবে কাটবো, তাহলে বডি কয়টা পার্ট হবে? দুইটা পার্ট। কি কি পার্ট? রাইট পার্ট, লেফট পার্ট। ক্লিয়ার? আচ্ছা, আর 3 নম্বর যে প্লেন, এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, ট্রান্সভার্স প্লেন। কিভাবে কাটবো? এভাবে কাটবো, মানে আমি এমন ভাবে কাটবো যে আমার বডির উপর অংশটা আলাদা হয়ে যাবে, নিচের অংশটা আলাদা হয়ে যাবে। সো দেয়ার আর টু পার্টস, সুপিরিয়র পার্ট, ইনফিরিয়র পার্ট। তাহলে আমি এখানে কাটবো তা না, আমি যে কোনো জায়গায় কাটবো, এখানে কাটতে পারি, এখানে কাটতে পারি, এখানে কাটতে পারি। আমি যেভাবে কাটি না কেন, আমার বডি কয়টা পার্ট হবে? দুইটা পার্ট, উপরের পার্ট, নিচের পার্ট, সুপিরিয়র পার্ট, ইনফিরিয়র পার্ট। সো এটাকে আমরা বলি মিড ট্রান্সভার্স প্লেন। এরকম আরো অনেকগুলো প্লেন হতে পারে। আমি এভাবে কাটতে পারি, এভাবে কাটতে পারি, মাথা বরাবর কাটতে পারি, আমি এভাবে কাটতে পারি, এভাবে কাটতে পারি, এভাবে কাটতে পারি, এভাবে কাটতে পারি। যেভাবে কাটি না কেন, দেয়ার টু পার্টস, সুপিরিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র। ট্রান্সভার্স প্লেনের অপর নাম হচ্ছে ক্রস সেকশন। এই দেখেন, আমি যদি আমার স্পাইনাল যে কর্ড আছে, কর্ডটাকে স্লাইস করে ফেলি, তাহলে কি হবে? এক একটা খন্ড তৈরি হবে না? এই খন্ডগুলোকে বলি ক্রস সেকশন। এই জন্য ট্রান্সভার্স প্লেনের অপর নাম কি? ক্রস সেকশন। ক্লিয়ার? ওকে, এবার আসেন অ্যাক্সিসের কথা। আমি একটু বলেছি এক্স অ্যাক্সিস। দেখেন, এই দেখেন আমি একদম পাশার মধ্যে ঢুকে দিছি, মানে যে অ্যাক্সিসটা আমার রাইট থেকে শুরু হয়েছে লেফটে গিয়ে শেষ হয়েছে, বা লেফট থেকে শুরু হয়েছে রাইটে গিয়ে শেষ হয়েছে। তাহলে আমার এই অ্যাক্সিস বরাবর কি হতে পারে? একটু খেয়াল করে দেখি, একটু আমার দিকে তাকান, বাইরের দিকে তাকান। সবই মিডিয়াল, সবই মিডিয়াল। এটা যে এভাবে কাটে যে মিড লাইন, মিড স্যাজেটাল বলি, কারণ আমি এভাবে কাটতে পারি, এভাবে কাটতে পারি, এভাবে কাটতে পারি। যদি মাঝখান বরাবর কাটি তাহলে মিড স্যাজেটাল, আর যদি একটু সাইড করে কাটি তাহলে কি, মানে মিড হইল না, একটু ল্যাটারাল হইল। একটু খেয়াল করে দেখেন, প্রথমটা হচ্ছে এক্স অ্যাক্সিস, হরাইজন্টাল অ্যাক্সিস। বুঝার পরে মুখস্থ করি। একটু খেয়াল করে দেখেন, আমি কি করলাম? এই অ্যাক্সিসটা এখান থেকে শুরু করলাম, এখান থেকে শেষ হলো। সো দেয়ার আর এখান দিয়ে শুরু হয়েছে, এখান দিয়ে বের হয়েছে। সো দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস। এখন আমার হাতের দিকে তাকান, আমার হাতের দিকে তাকান, এখান দিয়ে শুরু হয়েছে, এখান দিয়ে বের হয়েছে। এখন আমি যদি আমার হাতটাকে এবার রাখি, তাহলে আমি কি করতে, আমি যদি আমার এলবো মুভমেন্ট করে, তাহলে এই এলবো জয়েন্টটা কোন অ্যাক্সিসে মুভ করতেছে? আমার আঙ্গুল দিকে তাকান, এক্স অ্যাক্সিসে। দেখছেন? এক্স অ্যাক্সিসে মুভ করতেছে। সো আমার এলবো জয়েন্ট কোন অ্যাক্সিসে মুভ করে? এক্স অ্যাক্সিসে। আমার আঙ্গুলে জয়েন্ট এক্স অ্যাক্সিসে। খেয়াল করছেন? আমার রিচ জয়েন্ট এক্স অ্যাক্সিসে। তাহলে কোনো কিছু যদি এভাবে মুভ করে, এভাবে মুভ করে, দিস ইজ এক্স অ্যাক্সিস মুভমেন্ট। এটাকে বলি হরাইজন্টাল অ্যাক্সিস। ঠিক আছে? তাহলে এক্স অ্যাক্সিসের মুভমেন্টকে কি বলি? ফ্লেকশন এন্ড এক্সটেনশন। ফ্লেকশন, এক্সটেনশন, ফ্লেকশন, এক্সটেনশন, ফ্লেকশন, এক্সটেনশন, ফ্লেকশন, এক্সটেনশন, ফ্লেকশন, এক্সটেনশন, ফ্লেকশন, এক্সটেনশন। সিম্পল। সো হরাইজন্টাল মানে এক্স অ্যাক্সিস বরাবর যদি কোনো কিছু মুভ করে, সো দিস ইজ কি? ফ্লেকশন এন্ড এক্সটেনশন। এর বুঝছেন এক একটা কেমন নামকরণগুলো হইছে হবে? লংজিটিউড অ্যাক্সিস কি হবে? মাথার মধ্যে ঢুকাবো, পাছা দিয়ে বের করব। কি হবে? মাথায় ঢুকবে, হিপ দিয়ে বের হবে। সো দিস ইজ দ্য লংগিটিউডিনাল অ্যাক্সিস। ক্লিয়ার? তাহলে এটা কি হবে? সিম্পল, মাথা দিয়ে শুরু হবে, হিপ দিয়ে বের হবে, এই অ্যাক্সিস। তাহলে এই অ্যাক্সিস বরাবর কি হয়? দেখেন আমাদের বডিতে এই অ্যাক্সিস বরাবর সেটা কি আগে? ভার্টেব্রাল কলাম। তাহলে আমি এভাবে মুভ করি, এই যে এভাবে মুভ করতেছি, এই মুভটা কোথায় হচ্ছে? একদম এই লাইনের চারপাশে। সো ভার্টেব্রাল কলাম মুভমেন্ট, এটাকে দুই ভাগ করি, মিডিয়াল রোটেশন অথবা ল্যাটারাল রোটেশন। ওকে, এই এই এটা দেখেন, আমি বললাম ল্যাটারাল যাও, ল্যাটারাল রোটেশন। সো এক্স অ্যাক্সিসের ডানে ল্যাটারালি ল্যাটারাল রোটেশন, এক্স অ্যাক্সিসের মিডিয়ালি মিডিয়াল রোটেশন। সো ল্যাটারাল রোটেশন, মিডিয়াল রোটেশন। দেখছেন? ল্যাটারাল, মিডিয়াল। তাহলে বডি মুভমেন্ট কি হবে? ল্যাটারাল, মিডিয়াল, ল্যাটারাল, মিডিয়াল, ল্যাটারাল, মিডিয়াল। সো দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস মুভমেন্ট। কি করে এটা? বডির স্পাইনাল কলাম অথবা হ্যান্ড, ল্যাটারাল, মিডিয়াল, ল্যাটারাল, মিডিয়াল। ওকে, হ্যাঁ দুইটা না, একটা ট্রান্সভার্স, দুইটা ভার্টিক্যাল। বিকজ এটা আর এটা ভার্টিক্যাল, আর এটা হচ্ছে ট্রান্সভার্স। ওকে, বা হরাইজন্টাল আর কি। দেন স্যাজিটাল অ্যাক্সিস কোথায় যাবে? স্যাজিটাল অ্যাক্সিস কি করবে? এখানে ঢুকছে, খেয়াল করে দেখেন, এখানে ঢুকছে, খেয়াল করছেন? এখানে ঢুকছে, এখানে বের হয়ে গেছে, এখানে ঢুকছে, এখানে বের গেছে। তাহলে আমি যদি চিন্তা করি, এখান দিয়ে ঢুকছে, কেমন দেখাই দাও, এই তো, এই যে তো এখানে ঢুকছে, এখানে বের হয়েছে। তাহলে এই অ্যাক্সিস বরাবর কোনটা মুভ করে? এই অ্যাক্সিস বরাবর কোনটা মুভ করে? অ্যাবডাকশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন,
অ্যাডাকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, দেখছেন এই অ্যাক্সিস বরাবর, এই যে এই অ্যাক্সিস বরাবর শুধুমাত্র কোন মুভমেন্ট হয়? অ্যাবডাকশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। তাহলে একমাত্র অ্যাবডাকশন, অ্যাডাকশন কোন মুভমেন্ট হয়? আমাদের কার্পাল জয়েন্টের মধ্যে কোনটা হয়? ওকে, এই যে এটা। সো দিস ইজ দ্য মুভমেন্ট অফ জেড অ্যাক্সিস। আপাতত দরকার নাই, অ্যাক্সিস নিয়ে পরে কথা বলবো যখন আমি জয়েন্ট পড়াবো, কারণ ভাইয়া প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট দেখাই দিব, টেনশন করার কিছু নেই। ওকে, ক্লিয়ার? বলেন। আমরা আজকে একদম বেসিক, একদম বাবু কথাবার্তা, যেটা আমাদের অ্যানাটমি শুরু করতাম, আমি জীবনে কখনো অ্যানাটমি পড়ি নাই, আমরা শুরু করছি আজকে অ্যানাটমি। এই অ্যানাটমি জাস্ট কথাগুলো বললাম বিকজ ইজ দ্য ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস আমাদের কোডিং কোর্সও নাই। আমরা আস্তে 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 করে ঢুকতে 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 হ্যাঁ বুঝাবো যেটা অক্সিস ক্লিয়ার না, এটা আপনাদের হাতে দেখানো সম্ভব না, আমি এটা মুভ করে দেখাবো আপনাকে, দাঁড়াও মানে ছবি দেখাবো। বুঝছি বুঝছি বুঝছি, যেটা এক্সারসাইজ ভাই আলাদা করে বুঝে দিব, সমস্যা নেই, বুঝতেছি, কেন বুঝতেছেন না, বুঝে দিব ইনশাআল্লাহ। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? বলেন। আমরা আস্তে আস্তে করে এখান থেকে শুরু করলাম, এরপর আস্তে আস্তে করে প্রত্যেকটা টপিক, অ্যাবডোমেন থেকে শুরু করে রিজিয়ন গুলার নাম, রিজিয়ন গুলোর মধ্যে কে পাস করছে, কেন পাস করতেছে, কাকে আর্টারি বলে, কাকে ভেইন বলে, হ্যাঁ প্লেক্সাস মানে কি, গ্যাংলিয়ন মানে কি, নিউক্লিয়াস মানে কি, ঠিক আছে, কিভাবে কোন নার্ভ পাস করছে, কিভাবে মনে রাখবেন, আমরা ইনশাআল্লাহ সবকিছুই পড়ানোর ট্রাই করবো যতটুকু ভাই সম্ভব, ঠিক আছে। যেহেতু এটা অনলাইন ক্লাস, মুভমেন্ট গুলাকে দেখানো খুব টাফ, বিকজ খুবই ন্যারো রেঞ্জে আমাদের জায়গাটা। তো যতটুকু সম্ভব আমরা ইনশাআল্লাহ ভাইয়া ট্রাই করবো আরো বিষয়গুলোকে, কারণ যেহেতু অ্যানাটমিটা আসলে আমার অনলাইনে পড়ানোর অভিজ্ঞতা খুবই কম, সো আস্তে আস্তে করে আমি আরো ওভারকাম করবো। আর ভাইয়া লিখাটাও আরো কষ্ট, মানে যেহেতু আমি এটা ইউজ করতেছি অনেক ঝামেলা, মানে আমাদের এই নাম কি এটা, গ্রাফিক প্যাডটা ইউজ করা আসলে টাফ। আমি ইউজ করতেছি বাট এখন আমার হাতে আসে নাই, মানে এখনো সেভাবে আমি ইউজ টু হয়ে উঠি নাই, তো আমার টাইম লাগবে হয়তো একটু ইউজ হতে, ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করি। তো হ্যাঁ আচ্ছা, লাইটের উপস্থিতি বসতে হবে না, সমস্যা গেছে। আচ্ছা ভাই দেখি কালকে লাইট এটা চেঞ্জ করবো, ঠিক আছে। আসলে ভাই এটা সাইডে তো লাইট ওই সাইডে, আচ্ছা ঠিক আছে ভাই চেঞ্জ করে নিবো, ঠিক আছে, যেহেতু আপনারা দেখতেছেন না, ভাই চেঞ্জ করে নেবো, সমস্যা নেই। তাহলে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে করে আরো জটিল টপিক গুলোতে যাবো। আমরা জাস্ট ফার্স্ট শুরু করছি টার্মিনোলজি, 6টা ক্লাস শেষ হওয়ার পর জাস্ট বেসিক টার্মিনোলজি বুঝবেন, জয়েন্টের মুভমেন্ট, জয়েন্টের নাম, জয়েন্টের কাজগুলো বুঝবেন। এরপর ইনশাল্লাহ আমরা থোরাক্সে ঢুকে যাবো, এবং থোরাক্সের মধ্যে আমরা মেডিস্টাম কি, মেডিস্টামের মধ্যে পাস করছে, ডায়াফ্রামিক টোন সারফেসকে কি বলে, কেন বলে, কি জন্য বলে, সব বুঝবো। আমরা মুখস্থ করবো না, আমাদের মেইন টার্গেট হবে সবকিছু ওয়াই, কেন, কেন এটাকে কেন বলতেছি, কেন বলতেছি, কেন এটা নার্ভ রুট, এটা কেন এটাকে আমরা ব্যথা হলে এখানে পাচ্ছি, কেন আমার ডায়াফ্রামের পেনটা আমি শোল্ডারে পাচ্ছি, এগুলো বুঝতে পারবো। কাকে রেফার বলে, কাকে আমরা কি বলবো রেডিয়েশন বলে, প্রত্যেকটা জিনিসকে বোঝা ট্রাই করবো, ঠিক আছে। মুভমেন্ট গুলো কেন হচ্ছে, কেন এই মুভমেন্ট এরকম, কেন ট্রেমর হচ্ছে, এগুলো আমরা বোঝা ট্রাই করবো, মুখস্থ করবো না। আগেই বলতেছি প্রফিট প্রিপারেশন আমার সঙ্গে এখন নিতে আসেন না, ঠিক আছে, বিকজ এটা আমার অনেক 10 মান্থের কোর্স, প্রফিট প্রিপারেশন আমি কখনো শেষ করতে পারবো প্রফিট মধ্যে, বাট আমি বেসিক এবং পোস্ট গ্রাজুয়েশন টপিক শেষ করে দিব, এবং ইনশাআল্লাহ যখন শেষ হবে তখন আপনারা হ্যাপি থাকবেন, এটুকু বলতে পারি। বাট ক্লাসগুলো করতে হবে, মিস করলে আমার কিছু করার নাই। আবার বলতেছি ক্লাসগুলো শেষ হওয়ার পরে 8 ঘন্টা পর্যন্ত রেকর্ড রয়ে যাবে, ঠিক আছে, রেকর্ড নিয়ে টেনশন করার কিছু নাই, 8 ঘন্টা থাকবে, এরপরে আর থাকবে না, 8 ঘন্টার মধ্যে আপনারা দেখে নেবেন। ওকে ঠিক আছে। আর কোশ্চেন আপনাদের টপিক আশা করি সব লিখে দিয়েছেন ভাইয়া, সবগুলো টপিক খুঁজে খুঁজে বের করবো। আর ইনশাআল্লাহ ফিজিওলজিতে তো দেখা হবে 15 তারিখ থেকে যারা ক্লাস করতেছেন ইনশাআল্লাহ। তো আশা করি অ্যানাটমি নোট করতে আসলে ঝামেলা, কারণ অনেক টাইম লাগে, ওকে, বিকজ আর পড়তে হয় বই থেকে একটু, আর বইতে এগুলো আসলে খুব ভালোভাবে লেখা নেই, টপিকগুলো লেখা আছে এইগুলো আসলে লেখা নেই, তো টপিকগুলো যখন পড়াবো তখন গ্রের কথাবার্তা ঢুকাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, বেস্ট অফ লাক। আমরা পড়ি। আর আপনাদের এসএবি ব্যালেন্সের 15 তারিখ কোডিং ক্লাস নিব বলছি, 15 তারিখ মনে হয় নাকি, যাই হোক যদি বলছি ইনশাআল্লাহ আমরা কোডিং ক্লাস নিব, বেসিক ব্যালেন্স শেষ হয়ে যাবে। আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমি 3 দিন, প্রত্যেকটা ক্লাসের মাঝখানে 3 দিন গ্যাপ থাকবে, সো 3 দিন পরেই আবার আমি পোস্ট দিয়ে দিব আজকে কোন দিন নেক্সট ক্লাস হবে, ঠিক আছে। সেদিন আমরা কি পড়বো, জয়েন্ট টাইপস, অনেক বড় একটা ক্লাস, 2 থেকে 3 ঘন্টা লাগবে, জয়েন্ট টাইপস পড়াবো, বড় ক্লাস, বাট সবাই ক্লাসগুলো অবশ্যই করবেন, মিস করলে আমার আর কিছু করার নেই। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে টেক কেয়ার, বাই বাই, টাটা।